আমরা পড়তেছি অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। তো অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন চ্যাপ্টার 4 এরই একটা অংশ। তো অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনে আপনারা দেখবেন যে কিভাবে আমরা একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল ডেটায় আর কি কনভার্ট করি। তো এই চ্যাপ্টারে আমরা আগের অংশে দেখেছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট লাইন কোডিং স্কিম, যেখানে আমরা ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করেছিলাম। তো এখানে আমরা ডিজিটাল ডেটা না, আমরা অ্যানালগ ডেটা নিয়ে মানে কাজ করব, যে ডেটাকে আমরা আসলে কনভার্ট করব ডিজিটাল ডেটায়। তার কারণ কি, অ্যানালগ ডেটার আপনারা বলতে পারেন যে কি কাজ, কারণ অ্যানালগ ডেটার কাজ আছে, আমরা যে কথা বলি বা আমরা যে ধরেন যে ওয়েভ বা একটা সিগন্যাল ধরেন, এটা সাধারণত অ্যানালগ হয়, হ্যাঁ, কিংবা কোনো একটা ভিডিও বা মোশন পিকচার যেটাই আপনি মানে পাঠাতে চান না কেন, দ্যাট মাস্ট বি আ অ্যানালগ সিগন্যাল, তাই না? তাহলে অ্যানালগ সিগন্যালকে তো আমরা আসলে কি বলবো, যে অ্যানালগ আকারে ধরেন আমি আমার ফোন দিয়ে যে কথা বলতেছি, তো ফোনের আমার যে সিগন্যালটা আমি যে পাঠাচ্ছি এটা একটা অ্যানালগ সিগন্যাল, আবার যে রিসিভারে শুনবে সেও ধরেন যে অ্যানালগই শুনবে, ঠিক আছে? কিন্তু এখন ধরেন যে আপনি যে কমিউনিকেশন চ্যানেল দিয়ে পাঠাবেন বা আপনি যে লিঙ্কটা ব্যবহার করবেন এটা যদি ডিজিটাল হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে অ্যানালগ সিগন্যালটাকে আগে আপনার ডিজিটাল ডেটাতে কনভার্ট করতে হবে। তো একবার অ্যানালগ সিগন্যালটা কিরকম এটা যদি সবার মনে থাকে, তাহলে একবার বলি অ্যানালগ সিগন্যাল কি, আপনার সিম্পল একটা সাইন ওয়েভ, এটা একটা অ্যানালগ সিগন্যাল। তাহলে অ্যানালগ টু ডিজিটাল আমরা আসলে এরকম একটা অ্যানালগ সিগন্যালকে ধরেন 0 1 0 1 0 1 এইরকম সিগন্যাল থেকে আমরা কি করব, আসলে এরকম ডিজিটাল ডেটা পাবো। একবার ডিজিটাল ডেটা পেয়ে গেলে তারপরে ডিজিটাল ডেটা থেকে তো তোমার এই যে ডিফারেন্ট ডিফারেন্ট লাইন কোডিং স্কিম ইউজ করে আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতেই পারি, তাই না? তো এগুলো হচ্ছে প্রবলেম না। তো কথা হচ্ছে যে আমরা যখন ধরেন যে কথা বলি, কোনো ভিডিও পাঠাই, কোনো সাউন্ড পাঠাই বা কোনো মিউজিক পাঠাই বা এই ধরনের কোনো কিছু যখন ব্যবহার করি, তখন অবশ্যই আমাদের অ্যানালগ সিগন্যালকে আসলে হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যানালগ সিগন্যাল থেকে কিভাবে ডিজিটাল ডেটা পাবো, এই টেকনিকটাকে বলতেছে আপনার মডুলেশন টেকনিক, যেটা আমরা আজকে অ্যাচিভ করব পালস কোড মডুলেশন এই টেকনিকটাকে ইউজ করে। তো এখানে কিছু কথা বলছে, যে কথাগুলো আপনারা অলরেডি জানেন, ঠিক আছে, যারা আমরা ক্লাসগুলো করেছি আগে। যেমন বলতেছে ডিজিটাল সিগন্যাল ইজ দ্য সুপেরিয়র টু অ্যান অ্যানালগ সিগন্যাল, কারণ অ্যানালগ সিগন্যালের থেকে বেশি মানে ডিজিটাল সিগন্যালটা আমাদের সুপেরিয়র এখানে বলতেছে। এবং ইট ইজ মোর রোবাস্ট টু নয়েজ অ্যান্ড ক্যান ইজিলি বি রিকভার, ঠিক আছে, এটা নয়েজের এগেইনস্টে তোমার মানে ইজিলি রোবাস্ট ভাবে কাজ করে, এবং এটা কিভাবে সহজেই রিকভার করা যায় ইফ ইউ লুজ ইট, ঠিক আছে? কারণ একটা অ্যানালগ সিগন্যালকে রিকভার করা মুশকিল, বাট একটা ডিজিটাল সিগন্যালকে রিকভার করাটা সহজ। এই জন্যই বলতেছে যে ডিজিটাল সিগন্যালটা তোমার আসলে সুপেরিয়র টু অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? এরপরে বলতেছে আহ কি বলবো, ফর দিস রিজন দ্য টেন্ডেন্সি টুডে ইজ টু চেঞ্জ অ্যান অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল ডেটা। এই জন্যই আমরা আসলে কি করি, এখনকার দিনে অ্যানালগ যে সিগন্যালটা এটাকে আমরা আসলে ডিজিটাল ডেটায় কনভার্ট করি। এন্ড ইন দিস সেকশন উই describe two technique. One is pulse width modulation, another one is delta modulation. But today actually we'll discuss pulse code modulation. তাহলে পালস কোড মডুলেশনকে সংক্ষেপে বলা হয় তোমার পিসিএম, ঠিক আছে, পিসিএম। এখন পালস কোড মডুলেশন ইট হ্যাজ অ্যাকচুয়ালি থ্রি পার্ট, তিনটা পার্টে এই পালস কোড মডুলেশনটা হয়। একটা পার্ট হচ্ছে আপনার প্রথমে আমরা স্যাম্পলিং করব, এরপর এটাকে আমরা করব কোয়ান্টাইজেশন, এরপরে আমরা করব বাইনারি এনকোডিং। আমি যদি একটু আপনাদেরকে ছবিটা আগে দেখায় আসি, এই যে একটু খেয়াল করেন এই ছবিটা, হ্যাঁ, এই পুরাটা, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই যে বক্সটা আমি পেন্সিল নাড়াচ্ছি, এটা পুরাটা পিসিএম এনকোডার। তাহলে একটা পিসিএম এনকোডারের ভিতরে আমরা ইনপুট হিসেবে কি দিচ্ছি, দেখেন ইনপুট হিসেবে দিচ্ছি একটা অ্যানালগ সিগন্যাল, এবং এই পিসিএম এনকোডারের আউটপুটটা কি, এই যে ডিজিটাল ডেটা, ঠিক আছে? তার মানে কি, আমরা এটা এই পিসিএম এনকোডারটা আসলে কি করে, একটা অ্যানালগ সিগন্যালকে এই ডিজিটাল ডেটায় আসলে কনভার্ট করতেছে, ঠিক আছে? তাহলে ইনপুট হিসেবে আমরা এই অ্যানালগ সিগন্যাল দিব আর আউটপুট হিসেবে পাবো ডিজিটাল ডেটা। এর মধ্যে আমাদের এই যে এই অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল ডেটাতে কনভার্ট করার জন্য এই কাজটা তিনটা স্টেপে হয়। প্রথম কাজ স্টেপটা হচ্ছে আপনার স্যাম্পলিং, দ্বিতীয়টা হচ্ছে কোয়ান্টাইজেশন, তিন নাম্বারটা হচ্ছে আপনার এনকোডিং করা। এবং এই তিনটা স্টেপের কাজকে যদি আমরা একত্রে করি, তাহলে এটাকে একসাথে বলে পিসিএম এনকোডার। তো অনেক সময় অনেক জায়গায় ভাইবা বোর্ডে আস্ক করতে পারে যে পিসিএম এনকোডারের ভিতরে কি কি থাকে, তাহলে পিসিএম এনকোডারের ভিতরে আসলে তিনটা কাজ হয়। হ্যাঁ, যেটা যেন ক্লিয়ার থাকে সবার কাছে। প্রথমত হচ্ছে এটাকে আমরা একটা অ্যানালগ সিগন্যালকে প্রথমে আমরা স্যাম্পলিং করি, তারপর এটাকে কোয়ান্টাইজেশন করি, তারপর এটাকে এনকোডিং করি, ঠিক আছে? এখন কথা হচ্ছে তাহলে আসলে স্যাম্পলিং জিনিসটা কি, কোয়ান্টাইজেশনটা কি, এনকোডিং কি, এগুলো প্রত্যেকটাই আমরা বলবো। তো বিফোর এই স্যাম্পল একটু একটা কথা একটু এখানে ইম্পর্টেন্ট, যেটা এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, একটু কি জেনে নিন, হ্যাঁ, যে বিফোর উই স্যাম্পল, জাস্ট আন্ডারস্ট্যান্ডের জন্য, হ্যাঁ, যে উই হ্যাভ টু ফিল্টার দ্য সিগন্যাল টু লিমিট দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ দ্য সিগন্যাল অ্যাজ ইট
affects the sampling rate. আপনাদের যদি মনে থাকে যে আমরা যখন ডিজিটাল সিগন্যাল পড়ছিলাম, ডিজিটাল সিগন্যালকে যখন আমরা কি বলবো যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্লট করেছিলাম, তখন মানে যেটা তোমার কি বলবো যে আমাদের ভয়েসটা তোমার পিরিয়ডিক না নন পিরিয়ডিক সিগন্যাল, তাহলে নন পিরিয়ডিক সিগন্যালের কার্ভ আমাদের এরকম হয়, তাই না? এটা তো আমরা জানি। কিন্তু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে এখানে কি ছিল, ডট ডট দেওয়া ছিল না, এই যে আপনার এইটা মানে কি আমি কি বলছিলাম যে হাইয়েস্ট কোনো মানে ফ্রিকোয়েন্সি নাই, এটা কি আপনার ইনফাইনাইট হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা। মনে আসছে এই 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 জায়গাটা, যে অ্যানালগের সাথে ডিজিটালের পার্থক্য কিন্তু একটাই ছিল, যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বলা ছিল ওখানে ইনফাইনাইট, যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত এটা আপনার বলা নাই। ওখানে সবসময় কি ছিল, এই স্পাইক করেও এখানে ডট ডট দেওয়া ছিল যে ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট কত এটা ইনফাইনাইট। মনে আসছে এটা? Yes, miss. হ্যাঁ, যদি এটা মনে আসে তাহলে দেখেন ওই ওইখানে যে বলছিল যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কি আপনার ইনফাইনাইট, যেহেতু বলছিল হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইনফাইনাইট, আমি বলছিলাম যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি নাই। তাহলে এখানে দেখেন এই কথাটাই বলতেছে যে আমরা আগে কি করবো, যে সিগন্যালটাকে যে একটা সিগন্যালকে যে আমরা পিসিএম এর মধ্যে দিব, পিসিএম এর মধ্যে দেওয়ার আগে আমরা ফিল্টারিং কিছু প্রসেস ইউজ করি। তাহলে ফিল্টারিং করে যে পাঠাবো, পাঠানোর সময় আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটাকে আমার আগে ডিসাইড করে নিতে হবে। তার কারণ এই যে ডিজিটাল সিগন্যালে আমার এই যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা আমরা এতদিন জানতাম ইনফাইনাইট, তো এটা কিন্তু খুব জরুরি। কারণ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি আপনি না জানেন, তাহলে প্রত্যেক সেকেন্ডে আপনি কতগুলো মানে সিগন্যাল স্যাম্পল করতেছেন এটা বের করাটা তখন মুশকিল হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই ইউ মাস্ট হ্যাভ টু নো দা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তো এটাই বলছে যে বিফোর উই স্যাম্পল, তাহলে আমরা পিসিএম এনকোডারে এটাকে ইনপুট দেওয়ার আগে আগে কি করবো, এটাকে একটা ফিল্টারের মাধ্যমে একটু ফিল্টারিং করে নিব দ্য সিগন্যাল টু লিমিট দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা যেন আমরা পাই অফ দ্য সিগন্যাল অ্যাজ ইট এফেক্ট দ্য স্যাম্পলিং রেট। ঠিক আছে? তার মানে আমরা এখন আমাদের একটা ডিজিটাল সিগন্যালের মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে এটা আমরা অবশ্যই জানি। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি পজিটিভ হয়, এটা কি ধরেন এফএম ধরি, এটাকে যদি মাইনাস এফএম ধরি, তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে। এতক্ষণ আমরা জানতাম যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি নাই, কিন্তু এখন আমরা বলবো যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে, তার কারণ আমরা ফিল্টারিং করে একটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আগে নিয়ে নিচ্ছি। ঠিক আছে? তাহলে এখন এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার, গোজামিল আর লাগলো না। ঠিক আছে? কারণ আমরা এতদিন কিন্তু আগে পড়ে আসছিলাম যে চ্যাপ্টার 3-তে, যে ডিজিটাল সিগন্যালকে যখন আমরা প্লট করতেছিলাম পিরিয়ডিক নন পিরিয়ডিকে, তখন হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা তোমার ইনফাইনাইট ছিল। বাট এখানে আমরা ধরো এখানে যে আমরা ইনপুট দিচ্ছি, এই ইনপুটের দেখো এখানেও কিন্তু এটা দেখছো, এই যে এখানে কিন্তু এটা কিন্তু এখানে এরকম রাখা নাই। ঠিক আছে? এই সিগন্যালটা কিন্তু এরকম ইনফাইনাইট আকারে দেয়া আছে। তো এই যে দেয়া আছে, এটাকে আমরা আগে ফিল্টারিং প্রসেসের মধ্যে দিয়ে নিব। নিয়ে আমরা কি করবো, এটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আমরা জানবো। তো আমরা ইউজুয়ালি আমরা জানি এই ব্যান্ডউইথের ফর্মুলাটাও কিন্তু আমরা জানি, যে ব্যান্ডউইথ ইকুয়াল টু আমরা কি জানি, যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস টু লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। তার মানে কোনো একটা চ্যানেলের মধ্যে দিয়ে তো আমি এই সিগন্যালটাকে পাস করাবো, তাহলে সিগন্যালটা পাস করাতে গেলে উই নিড সাম ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ লাগতে গেলে তাহলে আমার যদি আমার লাগে, তাহলে সেক্ষেত্রে আমার সেই সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এই দুইটাই আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা যদি সিগন্যালটাকে আগে থেকে একটু ফিল্টারিং করে নিই, তাহলে এই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা সম্বন্ধে আমাদের আইডিয়া চলে আসবে যে এটার ম্যাক্সিমাম এই সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত হবে। ঠিক আছে? তাহলে এটা একটা ফিল্টারিং আমরা করে নিব। তাহলে এটা বললাম এই কারণে যে এটা রিলেটেড কিছু ছোটখাটো কথাবার্তা পরবর্তীতে আছে যেন বুঝতে সুবিধা হয়। তাহলে এখন আমরা কি করব, আমরা একটা পিসিএম এনকোডারের ভিতর দিয়ে যখন পাস করাবো, তো প্রথমেই আমরা কি করি, স্যাম্পলিং করি। তাহলে স্যাম্পলিংটা করলে যে আউটপুটটা পাওয়া যায়, সেই আউটপুটটা দেখতে কিছুটা এরকম হয়। ঠিক আছে? এই যে এইটার মতো হয় দেখতে। তাহলে এই আউটপুটটা আসলে কি করছে, যে এই যে আপনার এই অ্যানালগ সিগন্যালটা, এটা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে অ্যামপ্লিটিউডের ভ্যালু কত ছিল, হ্যাঁ, এই ভ্যালু গুলোকে জাস্ট সে এখানে নিছে। ঠিক আছে? এই ভ্যালু গুলোকে জাস্ট নিছে। সে মানে এখান থেকে এইটুকের যে দূরত্ব এই পয়েন্টের নাই, ধরো এই পয়েন্টের ভ্যালু আছে, এই পয়েন্টের আছে, এই পয়েন্টের আছে, এই পয়েন্টের এই পয়েন্টে। তো আমরা এখানে কি ছিল, এই সিগন্যালটা ছিল একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তো আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমরা কি করি, আমরা পিসিএম এনকোডারের ভিতরে ইনপুট দিই, এবং যখনই আমরা স্যাম্পলারের ভিতর দিয়ে এটাকে পাস করাই, একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল কিসে তোমার রূপান্তর হয়, একটা ডিসক্রিট টাইম সিগন্যালে রূপান্তর হয়। দ্যাট মিনস যে এই পয়েন্ট গুলোতে যে ভ্যালু গুলো আমরা পাই, এই ভ্যালু গুলো তোমার ডিসক্রিট ভ্যালু। এখানে কিন্তু এই 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 ভ্যালু গুলো কি তোমার কন্টিনিউয়াস, তাই না? তাহলে কন্টিনিউয়াস যেমন ঘড়ি যখন চলে,
কন্টিনিউয়াসলি ঘড়ি চলতেছে। আবার ডিসক্রিট ভ্যালু বলতে আমরা কি বোঝাচ্ছিলাম, যে ডিজিটাল ক্লক। ডিজিটাল ক্লকে কি, যে একটা ভ্যালু একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট ভ্যালু আমরা পাবো। তাহলে এখানে সেটাই বলতো যে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে স্যাম্পলিং করলে আমরা কি পাই, কিছু ডিসক্রিট ভ্যালু পাই। হ্যাঁ, এবং এই ডিসক্রিট ভ্যালুটা কিসের কিসের মধ্যে, ধরো যে এই যে সিগন্যালটা, হ্যাঁ এই সিগন্যালটার কি একটা হাইয়েস্ট পিক আছে, একটা লোয়েস্ট পিক আছে। তাহলে এই ডিসক্রিট ভ্যালুগুলো কি হবে, এর হাইয়েস্ট ভোল্ট এবং লোয়েস্ট ভোল্টের অবশ্যই মধ্যে থাকবে। যদি ধরি বলি হাইয়েস্ট ভোল্ট 40 আর লোয়েস্ট ভোল্টটা যদি আমি বলি -40, তাহলে এই ভ্যালুগুলো কি তোমার +40 এবং -40-র মধ্যে তোমার কি যে কোনো অসংখ্য ইনফাইনাইট সংখ্যক ভ্যালু হইতে পারে। ঠিক আছে, তাহলে এই ইনফাইনাইট সংখ্যক ভ্যালুকে আমি যখন কোয়ান্টাইজেশন করব, এগুলোকে আমি কিছু ডেফিনেট নাম্বার দেওয়ার চেষ্টা করবো। তো কোয়ান্টাইজেশনে কি করা হয়, এই স্যাম্পলিং ভ্যালুগুলোর উপর এরকম লেভেল করা হয়, এরকম এরকম করে ভাগ করে করে লেভেল করা হয়। ধরো মনে করো এই পয়েন্টটা, ধরো এটা লেভেল 0, এটা লেভেল 1, এটা লেভেল 2, এটা 3, এটা 4, এরকম। তাহলে এই পয়েন্টটা যদি লেভেল 1-এ পড়ে, হ্যাঁ তাহলে লেভেল 1-এর জন্য ধরো 001, ধরো এই পয়েন্টটা তোমার লেভেল 3-তে পড়ছে, বা এই পয়েন্টটা লেভেল 3-তে পড়ছে, তাহলে 011। ঠিক আছে, তাহলে এরকম করে করে আমরা প্রত্যেকটা পয়েন্ট কে আমরা লেভেলিং করে সেটার জন্য আমরা কি করব, আসলে একটা করে স্পেসিফিক ভ্যালু বের করব। সেই স্পেসিফিক ভ্যালুর জন্য ধরো এটাকে আমরা প্রথমত বলবো 0 পাইছি, ধরো এটা এটা লেভেল 3 তে ছিল, তাহলে 0-র করসপন্ডিং বাইনারি কত সেটা আমরা নিব, লেভেল 3 এর করসপন্ডিং বাইনারি কত সেটা আমরা নিব, নিয়ে সেইখান থেকে আমরা এই ডিজিটাল সিগন্যালটা আসলে বের করব। তো মেইন কথা হচ্ছে যে আমরা একটা এই অ্যানালগ সিগন্যাল, এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এখান থেকে আমরা এটাকে আগে স্যাম্পলিং করে এই কিছু কিছু পয়েন্টে আমরা এই ডিসক্রিট ভ্যালুটা নিব। ঠিক আছে, এই ডিসক্রিট ভ্যালুটা তোমার কি হবে, এই সিগন্যালের তোমার হাইয়েস্ট যে পিক অ্যাম্পলিটিউড এবং লোয়েস্ট যে পিক অ্যাম্পলিটিউড, এইটার মাঝখানে এই ভ্যালু গুলো হবে। ঠিক আছে, তাহলে এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে স্যাম্পলিং করলে আমরা আসলে যা পাই এটাকে বলি আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল, এবং এটাকে বলা হয় তোমার পিএম সিগন্যাল, পালস অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যালও বলা হয়। অনেক সময় জিজ্ঞাসা করে, অনেকেই জিজ্ঞাসা করে, তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে পালস অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল কি। পালস অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল হচ্ছে আফটার ইনপুটিং দা, কি বলবো যে, কি বলি, অ্যানালগ সিগন্যাল ইনটু দা পিসিএম এনকোডার, হ্যাঁ, এন্ড আফটার স্যাম্পলিং ইট, আমরা স্যাম্পলিং করার পরে যে আউটপুটটা পাই, তো পিএম সিগন্যালটা হচ্ছে অ্যাকচুয়ালি দা আউটপুট অফ দা স্যাম্পলার, বা স্যাম্পলিং করার পরে যে আউটপুটটা পাই এটাই হচ্ছে আমার পালস অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল। ঠিক আছে, এখন প্রথমত এই পালস অ্যাম্পলিটিউড মডুলেশন আসলে অনেক ভাবে করা যায়। তো এখানে 3 ভাবে করার কথা বলা হয়েছে, যেমন একটা বলা হয়েছে আইডিয়াল স্যাম্পলিং, একটা বলা হয়েছে ন্যাচারাল স্যাম্পলিং, একটা বলা হয়েছে আপনার এই যে ফ্ল্যাট টপ স্যাম্পলিং। এখানে 3 রকমের স্যাম্পলিং আপনার দেখানো হয়েছে। ঠিক আছে, আইডিয়াল স্যাম্পলিং আমরা এখানে যেটা করছি, এই ছবিতে যেটা দেখানো হয়েছে এটা আইডিয়াল স্যাম্পলিং। তো আমরা করবো আসলে আইডিয়াল স্যাম্পলিং নিয়ে। তো এখানে কিছু কথা বলা হয়েছে, যেমন ধরেন বলতেছে যে অ্যানালগ সিগন্যাল ইজ স্যাম্পলড এভরি t/s। আপনারা তো সবাই জানেন যে t=1/f, আবার f=1/t। এটা আপনারা জানেন না? এটা তো জানেন নাকি? Yes, ma'am. ঠিক আছে, তাহলে এখন এটাকে বলা হচ্ছে ts=1/fs, আর fs যদি হয় তাহলে 1/ts। হ্যাঁ, তাহলে fs হচ্ছে আপনার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে স্যাম্পলিং পিরিয়ড বা ইন্টারভ্যাল। হ্যাঁ, ts দিয়ে আপনার স্যাম্পলিং ইন্টারভ্যাল বলে। স্যাম্পলিং ইন্টারভ্যাল মানে এই যে আপনি স্যাম্পল গুলো নিছেন, ঠিক আছে, এই যে আপনি স্যাম্পল গুলো নিছেন ডিফারেন্ট ডিফারেন্ট, এই ধরেন এই সিগন্যালটাকে আপনি যে ধরেন বিভিন্ন পয়েন্টে নিছেন, তাহলে এই যে এইটুকু দূরত্ব, এইটা হচ্ছে আপনার টিএস। এই যে সিগন্যালটাকে যে আপনি নিছেন, তাহলে এখান থেকে এইটুকু বা এখান থেকে এইটুকু, এটা হচ্ছে আপনার স্যাম্পলিং ইন্টারভ্যাল। ঠিক আছে, আপনি যে স্যাম্পলিং করছেন এটা হচ্ছে আপনার স্যাম্পলিং ইন্টারভ্যাল টিএস। ঠিক আছে, তো অ্যানালগ সিগন্যাল ইজ স্যাম্পল এভরি টিএস সেকেন্ড, প্রত্যেক টিএস সেকেন্ড পর পর আমি নিব, এন্ড টিএস ইজ রেফারেড টু অ্যাজ স্যাম্পলিং ইন্টারভ্যাল, যে বলা আছে থেকে স্যাম্পলিং ইন্টারভ্যাল বলে। এবং এফ ইজ ইকুয়াল টু, তাহলে অবশ্যই কি হবে, 1/ts ইজ কল্ড দা স্যাম্পলিং রেট অর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত এটা আমরা কিভাবে বের করতে পারি, এফ ইজ ইকুয়াল টু 1/ts, এটা ইউজ করে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে আমি এই যে এটা যে নিলাম, আমি যে এখানে যে আপনার আইডিয়াল যে স্যাম্পলিংটা করা হয়, এই আইডিয়াল স্যাম্পলিং এর জন্য এই টিএস টা কতটুকু হবে এটার উপর ডিপেন্ড করবে আপনার এফএস এর ভ্যালু। কারণ আমরা এফএস ইকুয়াল টু কি জানি আমরা, 1/ts। তাহলে এই টিএস টা যদি খুব ঘন ঘন আমরা নিই, ঠিক আছে, যদি তাহলে এইটুকু কি হবে আমার টিএস, তাহলে যদি খুব ঘন ঘন নিই তাহলে কি আমরা খুব ঘন ঘন স্যাম্পল নিব। আবার যদি এখানে একটা থাকতো তাহলে এইটুকু, তাহলে টিএস, তাহলে আমরা যদি ঘন ঘন ভ্যালু নিতাম
তাহলে আমরা কি চিন্তা করতাম, আমরা যখন এটাকে রিকভার করব রিসিভার সাইডে, আমরা এটাকে মোর স্মুথলি বা অ্যাকুরেটলি আমরা এটাকে রিকভার করব, ঠিক আছে। তার কারণ কি, আমরা যদি যত এই ইন্টারভেলটা টিএস এর ইন্টারভেলটা যত বড় হবে বা বেশি হবে, এটা অত বেশি অ্যাকুরেট বা এত মানে কি বলবো যে স্মুথ হবে না। আপনি চিন্তা করেন, আপনি এখানে একটা ভ্যালু নিছেন, এখানে আপনি যদি মাঝখানে এখানে একটা ভ্যালু নিতেন, ঠিক আছে, তাহলে আরো কি আপনি যখন এটাকে রিকভার করতেন, রিকভার করার সময় আপনার এটা কি হতো, আপনার আরো বেশি একটা অ্যাকুরেট ভ্যালু পাইতেন। তো আমরা আসলে এই 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 আইডিয়াল স্যাম্পলিং যখন করি, এই আইডিয়াল স্যাম্পলিংটা বা এই আইডিয়াল স্যাম্পলিং এর ফলে এই যে এই ভ্যালুটা এখানে যে পাইলাম আমরা, পিএএম সিগন্যালটা, এটা আসলে আমরা আসলে কিভাবে পাচ্ছি। এটা আসলে আমরা কি করি, আমরা স্যাম্পলারের মধ্যে একটা অ্যানালগ সিগন্যালের সাথে একটা ইম্পালস ট্রেনকে আসলে অ্যাড করি, ঠিক আছে। তাহলে অ্যানালগ সিগন্যাল কোনটা ছিল আমার, এই যে একটা অ্যানালগ সিগন্যাল ছিল, তাহলে এটার সাথে অ্যাড করা হয় একটা ইম্পালস ট্রেনকে। তাহলে এই ইম্পালস ট্রেন দেখতে কিরকম, এই যে এরকম, ঠিক আছে। সবগুলো আপনার এই একটা নির্দিষ্ট অ্যামপ্লিটিউডে আপনার কি করা, মানে কি বলবো যে আছে। তাই এই ইম্পালস ট্রেনের এইটা হচ্ছে আপনার এই যে টিএস, এই যে এইখান থেকে এইটুকু দূরত্বটা। তাহলে আমরা কতটুকু টিএস টা নিব, কতটুকু দূরত্বে, তাহলে এইটা কিন্তু তোমার এই ইম্পালস ট্রেনের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। আমি যদি এটা এই ইম্পালস ট্রেনটা অনেক ঘন ঘন নিই, এরকম অনেক ঘন ঘন নিই, ঠিক আছে, তাহলে কি আপনার টিএস এর এই টিএস এর ডিস্টেন্সটা কম হবে। আর এই ইম্পালস ট্রেনটা যদি অনেক দূরে 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 এরকম একটা ইম্পালস ট্রেন গুণন করে, তাহলে এই টিএস টা কি হবে, আপনার অনেক বেশি দূরত্ব হবে। যত যত দূরত্ব হবে তত দূরের দূরের পয়েন্ট নিব। তাহলে আমি যখন এই ইম্পালস ট্রেনকে এইটার সাথে আমি গুণন করব, গুণন করার ফলে আউটপুট হিসেবে আমরা কি পাবো, আমরা এই যে এরকম একটা আহ এই যে এরকম একটা সিগন্যাল পাবো, ঠিক আছে। তাহলে এরকম একটা সিগন্যাল পাবো, কারণ ইম্পালস ট্রেনটা কি ছিল, এটার সাথে যে গুণন করছি আমরা, এই যে ইম্পালস ট্রেন, এগুলো সব ছিল কি তোমার সেম উচ্চতার, ঠিক আছে। আমি যখন এটার সাথে গুণন করব, তখন এই সিগন্যালের মানে অ্যামপ্লিটিউড অনুযায়ী কি হবে, এটা শেপ হয়ে যাবে এবং ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে তোমাকে অ্যামপ্লিটিউডের একটা ডিসক্রিট ভ্যালু দিবে, ঠিক আছে। তাহলে এই টিএস এর ভ্যালুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না। তাহলে টিএস এর ভ্যালু যত বাড়বে বা কমবে, তার উপরে কিন্তু তোমার আসলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা আসলে ডিপেন্ড করে, ঠিক আছে। যে তোমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কিরকম হবে, কারণ এফ ইজ ইকুয়াল টু 1/ts। এই টিএসটা যদি ছোট হয়, আমি কি কিছুটা বোঝাতে পেরেছি, যে যদি এই ভ্যালু গুলো খুব কাছাকাছি নেওয়া হতো, তাহলে তোমার কি হতো, রিকভার করার সময় ইজি হতো, ঠিক আছে। আচ্ছা, এখন যে 3 রকমের যে স্যাম্পলিং বলা হয়েছে, এটা আইডিয়াল স্যাম্পলিং, এটা নিয়ে আমরা কাজ করব। ন্যাচারাল স্যাম্পলিং এ আসলে কি করা হয়, এগুলো পরীক্ষা লাগে না, তারপরে আমি বলি। ন্যাচারাল স্যাম্পলিং এ একটা নির্দিষ্ট লেন্থের ওয়েভ কে নেওয়া হয়। ধরেন এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এইটুকু পয়েন্টের ভ্যালু নেওয়া হবে, হ্যাঁ, একটা ডিস্টেন্স নেওয়া হয়। আবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্টের ওয়েভ কে নেওয়া হবে, ঠিক আছে। তাহলে এখানে যখন আপনার স্যাম্পলিং করা হচ্ছে, তখন দুইটা পয়েন্টের অ্যামপ্লিটিউড সেম থাকবে না এইটুকু স্যাম্পলিং করার ফলে। আবার যখন এখানে আর এই পয়েন্ট নেওয়া হবে, দুইটা পয়েন্টের অ্যামপ্লিটিউড সেম হবে না। তো এটাকে বলতেছে আপনার ন্যাচারাল স্যাম্পলিং। আর যেটা ফ্ল্যাট টপ স্যাম্পলিং, সেটাতে কি করা হয়, এটার মতো সেম কোন একটা পয়েন্টের স্যাম্পলিং পয়েন্ট নেওয়া হয়, কিন্তু সেখানে আপনার এই দুইটা পয়েন্টের অ্যামপ্লিটিউড কিন্তু সেম, কারণ এইখানে যে অ্যামপ্লিটিউডটা নেওয়া হয়েছে এইটুকু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটাই থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে কি হতো, অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হইতো, ঠিক আছে। এখানে অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হইতো, এখানে অ্যামপ্লিটিউডটা দুইটা পয়েন্টের মধ্যে অ্যামপ্লিটিউডের ভ্যালু ডিফার ছিল। আর এখানে দুইটা পয়েন্টের মধ্যে অ্যামপ্লিটিউডের ভ্যালুর কোনো ডিফারেন্স নেই, দুইটা পয়েন্টের মধ্যে অ্যামপ্লিটিউডের ভ্যালু সেম থাকে। তো হাউএভার, আমরা যেহেতু ন্যাচারাল স্যাম্পলিং বা ফ্ল্যাট টপ স্যাম্পলিং এগুলো আমরা পড়বো না, আমরা পড়তেছি আইডিয়াল স্যাম্পলিং। আমরা আসলে ইউজ করে আমরা কি করি, আমরা আসলে মানে মানে টাইম যে সিগন্যালটা, সেটাকে আমরা কি করে থাকি, আউটপুট হিসেবে নিয়ে থাকি। তো স্যাম্পলিং নিয়ে এতটুকুই আপনাদের জন্য। এছাড়া মানে মানে কি বলবো যে সিএসসি তে আপনাদের স্যাম্পলিং নিয়ে এত কিছু কাজ করা হয় না। এটা জাস্ট জানার জন্য বলা, যে স্যাম্পলিং এর ফলে আমরা যে ভ্যালুটা পাই, সেটা হচ্ছে একটা মানে ডিসক্রিট একটা ভ্যালু পাই, এবং এই সিগন্যালটাকে বলা হয় পিএএম সিগন্যাল। এবং এখানে আমরা মানে বেসিক্যালি আমরা আইডিয়াল স্যাম্পলিং এর ফলে এই পিএএম ভ্যালুটা আমরা পেয়েছি। এখন তাহলে আসি যে তোমার মানে নাইকুয়েস্ট যিনি, হ্যাঁ, উনি আবার মনে করেন এখানেও মাথা ঘামাইছে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য নাইকুয়েস্ট থিওরেম, the sampling rate must be the at least 2 times the highest frequency component। তাহলে স্যাম্পলিং রেটটা আসলে কি বলতেছে, স্যাম্পলিং রেটটা হবে হচ্ছে এফ এস ইকুয়াল টু তোমার 2f, ঠিক আছে। তাহলে এফ এস স্যাম্পলিং রেটটা আমরা কি বলতেছি, এই সূত্রটা খুবই জরুরি, এফ এস ইকুয়াল টু 2f, ঠিক আছে। মানে তোমার যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, হ্যাঁ,
সেটাকে যদি তোমার দ্বিগুণ করে নাও তাহলে তোমার স্যাম্পলিংটা আসলে তোমার পারফেক্ট হয়, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য নাইকুয়েস্ট থিওরেম, দ্য স্যাম্পলিং রেট মাস্ট বি অ্যাট লিস্ট 2 times দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কন্টেন্ট ইন দ্য সিগন্যাল। তার মানে এটা কি এফ ম্যাক্স, ঠিক আছে। তার মানে তোমার হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সি এটার যদি তুমি দ্বিগুণ নাও তাহলে তোমার স্যাম্পলিংটা এফএস এর ভ্যালুটা তোমার কারেক্ট হবে বা স্যাম্পলিং করাটা কারেক্ট হবে। আমাদের ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে আমরা কোনো একটা অ্যানালগ সিগন্যালকে আমরা ইনপুট দিচ্ছি, এটাকে ডিজিটাল ডেটায় আমরা কনভার্ট করতেছি পিসিএম এর মাধ্যমে, কিন্তু আমরা তো পরবর্তীতে আবার এটাকে অ্যানালগ হিসেবে শুনবো। আমরা যখন রিসিভার সাইডে শুনবো অ্যানালগ হিসেবে শুনবো, তাহলে অ্যানালগ হিসেবে যখন আমরা শুনবো তাহলে কত কিভাবে আমি যে স্যাম্পলিং করলে এই ভ্যালুটা আমার মনে করো যে একদম পারফেক্ট হবে। তাহলে সেই ক্ষেত্রে স্যাম্পলিংটা যদি আমরা এফএস ইকুয়াল টু 2 FM করি তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাই, অ্যাকচুয়ালি আমরা কারেক্ট ভ্যালুটা পাই বা সঠিকভাবে বা মোর স্মুথলি বা মোর অ্যাকুরেটলি আমরা এই ভ্যালুটা দেখতে পাই। তো এখানে সেই জিনিসগুলো এই যে এখানে বলা হয়েছে যে রিকভারি ফ্রম আ স্যাম্পল সাইন ওয়েভ অফ ডিফারেন্ট স্যাম্পলিং রেটস, ঠিক আছে। তাহলে এফ এস ইকুয়াল টু তোমার কি হইতে পারে 2F, এটা হচ্ছে তোমার নাইকুয়েস্টের স্যাম্পলিং রেট বলে বা এটাকে অনেক সময় আইডিয়াল স্যাম্পলিং রেটও বলে, ঠিক আছে, আইডিয়াল স্যাম্পলিং রেটও বলে, ঠিক আছে। ওভার স্যাম্পলিং মানে কি এফ এস ইকুয়াল টু 4F, বা তুমি যদি বলতে পারো এফ এস ইজ গ্রেটার দেন 2F যদি হয় তাহলে এটা কি তোমার ওভার স্যাম্পলিং। তাহলে এফ এস ইকুয়াল টু 4F হইলেও ওভার স্যাম্পলিং, এফ এস গ্রেটার দেন 2F হইলেও সেম, দুইটা সেম জিনিসই, কিন্তু মানে 2F এর থেকে বড় মানে কি 4F, তাহলে এটাকে ওভার স্যাম্পলিং। আর যদি তোমার এফ এস ইজ লেস দেন এফ হয় তাহলে সেক্ষেত্রে বলবো আমরা আন্ডার স্যাম্পলিং হয়েছে। তাহলে এখানে যে স্যাম্পলিং গুলো হয়েছে আমি মানে কি বলবো যে আহ, কিভাবে বললে যে তোমরা আসলে বুঝবা এটা একটু মুশকিল ব্যাপার। যেমন ধরো যে এখানে যখন এফ এস ইকুয়াল টু 2F, যেমন ধরো যে এখানে 2F মানে কি, যদি আমরা যদি টিএস এর ভ্যালু বের করতে চাই তাহলে 1/FS হবে না, ঠিক আছে। তাহলে 1/FS এখানে ধরো এটা 2, ধরো এফ এর যদি ফ্রিকোয়েন্সি সাইকেল যদি 1 হয় তাহলে এটা কত হবে, ধরো এফএস এটা হয়ে যাবে তোমার 2, তাহলে 2 মানে কত তোমার 0.5, মানে হাফ, ঠিক আছে। তাহলে এখানে স্যাম্পলিংটা কিভাবে করা হয়েছে, তোমার প্রতি হাফ সাইকেল পর পর এই যে স্যাম্পলিংটা করা হয়েছে, ঠিক আছে। দেখো হচ্ছে হাফ, এই যে প্রত্যেকটা সাইকেলে তোমার এই যে মাঝখানে মাঝখানে যে এভাবে এভাবে হাফ সাইকেলে তোমার স্যাম্পলিং করা হয়েছে। তো এটাকে তুমি যখন মানে কি বলবো যে রিকভার করবা, রিকভার করার পরে এটা দেখতে এরকম হবে, মানে এক্স্যাক্টলি তোমার যেরকম ছিল রিকভার করার পরে অনেকটাই এরকম। আবার যদি তুমি ওভার স্যাম্পলিং করো, মানে এই টিএস এর ভ্যালু গুলোকে তুমি যদি খুব কাছে কাছে নাও, ঠিক আছে, টিএস এর ভ্যালু গুলোকে ইম্পালস ট্রেনটা যদি খুব এরকম হয় যে কাছে কাছে নিছো, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু মানে অল পারফেক্ট সিগন্যালই পাবা, কারণ তুমি ওভার স্যাম্পলিং করছো। কিন্তু এই যে তোমার মনে করো যে আইডিয়াল স্যাম্পলিং এর জন্য আসলে কতটুকু লাগবে এই ভ্যালুটা আসলে মাইক্রোস্ট বের করে দিয়ে গেছে। তোমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিকে তুমি যদি ডাবল পরিমাণ নাও তাহলে সেটা তোমার আইডিয়াল স্যাম্পলিং হবে। তাহলে যেমন ধরো এখানে 1/4, এই যে যেরকম, তাহলে এখানে যদি 1/4 হয় তাহলে 0.25, তুমি দেখো প্রত্যেকটা মানে কি বলবো যে 1/4 সাইকেল পর 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 এই স্যাম্পলিং গুলো করা হয়েছে। তাহলে এই যে 1/4 সাইকেল পর পর যে স্যাম্পলিং করা হয়েছে, তাহলে এটাকে রিকভার যখন করি এটাও অরিজিনাল সিগন্যালের মতোই হয়। আর যেটা তোমার এই যে তোমার মানে এফ এস ইকুয়াল টু এফ বা এফ এস লেস দেন যেটা এফ আন্ডার স্যাম্পলিং, এটাকে যদি আমরা স্যাম্পল করি এটা তোমার অরিজিনাল সিগন্যালের মতো না, ডিফারেন্ট একটা সিগন্যাল হয়, ঠিক আছে। তো দ্যাট ইজ ওয়াই তোমার এই যে এখানে এই কথাগুলো যে বলছে যে we can see that sampling at the Nyquist rate can create a good approximation of the original sine wave. পার্ট এতে এটা দেখানো হয়েছে ওভার স্যাম্পলিং ইন পার্ট বি ক্যান অলসো ক্রিয়েট দ্য সেম অ্যাপ্রক্সিমেশন বাট ইট ইজ রিডান্ডেন্ট অ্যান্ড আননেসেসারি। তো ওভার স্যাম্পলিং আমরা করবো না, কারণ বলতেছে এটা রিডান্ডেন্ট, মানে এক্সট্রা বিট অ্যাড হবে, এক্সট্রা বিট অ্যাড হইলে আমাদের এক্সট্রা ব্যান্ডউইথ লাগবে। দ্যাট ইজ ওয়াই এটা রিডান্ডেন্ট বলতেছে, যে দরকার নাই ওভার স্যাম্পলিং, যদি আইডিয়াল স্যাম্পলিং দিয়ে যদি আমাদের হয়ে যায় তাহলে ওভার স্যাম্পলিং এর তো দরকার নাই। তো স্যাম্পলিং বিলো দ্য নাইকুয়েস্ট, নাইকুয়েস্টের যদি বিলো রেখে আমরা স্যাম্পলিং করি which is shown in the part C does not produce a signal that look like the original sine wave, এটা অরিজিনাল সাইন ওয়েভের মতো লাগেই না দেখতে, ঠিক আছে। তাহলে এখানে 3 রকম ভাবে স্যাম্পলিং দেখাইছে, তো আমরা কি তাহলে প্রেফার করব কি, আমরা নাইকুয়েস্ট স্যাম্পলিংটা প্রেফার করব, যেটা হচ্ছে এফ এস ইকুয়াল টু 2F। হ্যাঁ, এই এফটা কি তোমার, এফ হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, অফ দা সিগন্যাল, ঠিক আছে। তো এই এক্সাম্পলটাই আবার অন্যভাবে একটা ক্লক দিয়ে দেখানো হয়েছে, তো এটা জরুরি না 4.7 এটা, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার দেখো এখানে একটা কথা বলা হয়েছে 4.9-এ বলা হচ্ছে টেলিফোন কোম্পানি
ডিজিটাইজ ভয়েস বাই অ্যাজুমিং আ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ এত, তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বলে দিছে না, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বলে দিছে, এফ ম্যাক্স বলছে কত তোমার 400 হার্টজ। দ্য স্যাম্পলিং রেট, তাহলে স্যাম্পলিং রেট কত হবে, এফ ইজ ইকুয়াল টু কি জানো, 2 ইন্টু এফ ম্যাক্স জানো না, তাহলে স্যাম্পলিং রেট কত হবে, 2 ইন্টু কত 4000 হার্টজ কে যদি তুমি গুণন দাও তাহলে এটা কত হবে তোমার 8000। তাহলে তোমার স্যাম্পলিং রেটটা কত বলছে, তাহলে 8000 স্যাম্পলস পার সেকেন্ড। তার মানে কি তুমি এক সেকেন্ডে, তোমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি 4000 হয়, তুমি এক সেকেন্ডে 8000, হ্যাঁ, ফ্রিকোয়েন্সির স্যাম্পলকে তুমি, মানে ফ্রিকোয়েন্সি স্যাম্পল তুমি নিচ্ছ। ঠিক আছে, এটা বোঝাতে হচ্ছে এখানে। আচ্ছা, এখানে আরো কিছু মনে হয় লো পাস ব্যান্ড পাস চ্যানেল। আচ্ছা, লো পাস ব্যান্ড পাস চ্যানেল কি তোমাদের মানে আগে আমি পড়াইছিলাম তাই না, মনে আছে চ্যাপ্টার 3 তে? কি? Means broad pass, band pass ওগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ডিজিটাল সিগন্যাল হচ্ছে দুই রকমের চ্যানেল দিয়ে মানে মানে ইয়া করা হয়। ডিজিটাল সিগন্যাল তোমার দুই রকম ছিল বলছিলাম তাই না, দুই রকম বলছিলাম, একটা হচ্ছে ব্রডব্যান্ড আর একটা হচ্ছে কি বেস ব্যান্ড তাই না, একটা বলছিলাম বেস ব্যান্ড সিগন্যাল আর একটা বলছিলাম কি ব্রডব্যান্ড সিগন্যাল তাই না। তো বেস ব্যান্ড সিগন্যালটা কি, তোমার বেস ব্যান্ড সিগন্যালটা তোমার এই যে লো পাস চ্যানেল দিয়ে পাঠানো হয়, আর ব্রডব্যান্ড সিগন্যালটাকে তোমার কি পাঠানো হয়, তোমার ব্যান্ড পাস চ্যানেল দিয়ে। মনে আসছে? লো পাস চ্যানেলে মিনিমাম ফ্রিকোয়েন্সিটা কোথা Yes, থেকে শুরু miss. হয়, এই যে জিরো থেকে শুরু হয়। Zero check. হ্যাঁ, আর ব্যান্ড পাস চ্যানেলে তোমার, তোমার এই লো পাস চ্যানেলে জিরো থেকে শুরু হয়, আর ব্যান্ড পাস চ্যানেলে কি তোমার এটা একটা অন্য কোনো জায়গা থেকে শুরু হবে, হয়তোবা ধরেন এখানে শুরুই হয়েছে 2 হার্টজ থেকে, ঠিক আছে, হয়তোবা শেষ হয়েছে আপনার 6 হার্টজে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যান্ডউইথ কত হবে, 6 - 2 = কত, 4 হার্টজ। ঠিক আছে, আর এখানে যদি বলে দিই যে এখানে আপনার কি বলবো যে ব্যান্ড, এখানে যেরকম আমি এরকম একটা কোশ্চেন জানি কোন কুইজে আপনাদেরকে দিয়েছিলাম কোন সেটে, যে মানে 3 কিলো হার্টজ যদি আপনার ব্যান্ডউইথ হয় কোনো একটা লো পাস চ্যানেলে, তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত। ঠিক আছে, তাহলে ব্যান্ডউইথ ইকুয়াল টু বলে দেওয়া আছে 3 কিলো হার্টজ। ঠিক আছে, তাহলে মানে তাহলে আপনি ব্যান্ডউইথ ইকুয়াল টু আপনি কি জানতেন যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। আমি বলে দিছিলাম এটা কার জন্য, লো পাস চ্যানেলের জন্য। তাহলে লো পাস চ্যানেলে সবসময় লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কত হয়, জিরো, কারণ শুরু হয় সবসময় জিরো থেকে। তাহলে আপনার ব্যান্ডউইথ যদি 3 কিলো হার্টজ হয়, এখানে আপনার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিও কত হবে, আপনার 3 কিলো হার্টজ হবে। মনে আসছে? মনে আসছে এই কথাগুলো? Yes, miss. আচ্ছা, যদি মনে আসে তাহলে এখান থেকে এই যে নাইকুয়েস্ট রেট তাহলে কিভাবে বের করব, নাইকুয়েস্ট রেট বের করব হচ্ছে আমরা, বা আইডিয়াল স্যাম্পলিং যদি করতে বলি, হ্যাঁ, তাহলে এটা 2 = এই যে এফ ম্যাক্স, হ্যাঁ, এটা হচ্ছে তোমার সেই সূত্রটা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে মনে হয় ওইটা নিয়ে একটা এরকম এই যে ম্যাথ বলা আছে, যেমন বলা আছে যে একটা কমপ্লেক্স লো পাস চ্যানেল, তাহলে বলে দিছে কি ধরনের চ্যানেল, লো পাস চ্যানেল, লো পাস সিগন্যাল হ্যাজ এ ব্যান্ডউইথ অফ এত, ব্যান্ডউইথ বলে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য মিনিমাম স্যাম্পলিং রেট অফ দিস সিগন্যাল, তাহলে মিনিমাম স্যাম্পলিং রেট কত। তাহলে মিনিমাম স্যাম্পলিং রেট, তোমরা স্যাম্পলিং রেট ইকুয়াল টু কি জানো, এফ এস ইকুয়াল টু 2 এফ ম্যাক্স জানো তাই না। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, এখানে ব্যান্ডউইথ বলে দেওয়া আছে, আর চ্যানেলটা কি লো পাস চ্যানেল, তাহলে লো পাস চ্যানেলে তোমরা জানো কি লোয়েস্ট ফ্রিকোয়েন্সি তোমার কত হবে, জিরো, আর ব্যান্ডউইথ যদি 200 হয় তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত হবে, কত হবে, Wait. 200 কিলোহার্টজ হবে, রাইট। তাহলে আমি যদি এটাকে যদি 2 দিয়ে গুণন করি তাহলে কত হবে, 400 কিলোহার্টজ হবে। ঠিক আছে, তাহলে এটাই বলা যায়, the bandwidth of the low pass signal is between 0 and f, where f is the maximum frequency in the signal, therefore we can sample this signal at 2 times the highest frequency, 200 kilohertz. The sampling rate is তাহলে কত তোমার এই যে এত, ঠিক আছে, এত পার সেকেন্ড। ঠিক আছে, 400 কিলোহার্টজ বা 400,000 স্যাম্পল পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে পার সেকেন্ডে কতগুলো স্যাম্পল নিচ্ছি এইটা। এই সেম জিনিসটা যদি তোমার ব্যান্ড পাস চ্যানেলের ক্ষেত্রে বলা হতো তাহলে কি আমরা বের করতে পারতাম, পারতাম না। এখানে দেখো সেম জিনিসটাই ব্যান্ড পাসের জন্য বলা হয়েছে যে a complex band pass signal has a bandwidth of 200 kilohertz, what is the minimum sampling for this signal। এখানে বলেই দিছে we cannot find minimum sampling rate in this case because we do not know where the bandwidth start or end, কোথায় শুরু হয়েছে আর শেষ হয়েছে আমরা জানি না। হ্যাঁ, we do not know the maximum frequency in the signal, যেহেতু এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমরা জানি না, এই জন্য ব্যান্ড পাস চ্যানেলের ক্ষেত্রে এখানে আমরা
এই মিনিমাম স্যাম্পলিং রেটটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, এই দুটো পয়েন্ট ক্লিয়ার। এখান থেকে এই দুটো ছোট পয়েন্টই পড়ানোর ছিল। এরপরে যেটা পরীক্ষায় তোমাদের আসলে আসে সেটা হচ্ছে তোমার কোয়ান্টাইজেশন। ঠিক আছে, তাহলে কোয়ান্টাইজেশনটাই হচ্ছে কোন পার্টটা? কোয়ান্টাইজেশন হচ্ছে এই যে ছবিতে দেখা আসছিলাম, স্যাম্পলিং এর পরে কি হয় আপনার এই যে কোয়ান্টাইজেশন হয়। ঠিক আছে, যে কোয়ান্টাইজেশন আমরা কি করি, লেভেলিং করি। লেভেলিং করে কি করি, বিভিন্ন পয়েন্টের ডিসক্রিট ভ্যালু গুলোকে নিয়ে সেগুলোর করেসপন্ডিং বাইনারি ভ্যালু গুলো আসলে বের করি। তাহলে এটা করার জন্য আসলে কি কি নিয়ম আমাদেরকে করতে হবে বা কি কি নিয়ম মানতে হবে বা কিভাবে করতে হবে, এই জিনিসগুলো আসলে এখন আমরা শিখি। The sampling results in a series of paths varying amplitude values ranging between two limits, যেটা ম্যাক্সিমাম এবং মিনিমাম দুইটা ফ্রিকোয়েন্সির দুইটা ভ্যালু, মানে অ্যামপ্লিটিউডটা তোমার একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে, একটা মিনিমাম ভ্যালু থাকে। দুইটার মাঝখানে আমরা ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালু পাবো। দ্য অ্যামপ্লিটিউড ভ্যালুজ আর ইনফাইনাইট বিটুইন দিস টু লিমিট। এই ম্যাক্সিমাম এবং মিনিমামের মধ্যে ইনফাইনাইট সংখ্যক নাম্বার তুমি পেতে পারো এই স্যাম্পল। So we need to map this infinite amplitude values onto a finite set of known values. So this is achieved by dividing the distance between minimum and maximum into L zone, each of height del। তাহলে এই কোয়ান্টাইজেশনের প্রথমেই আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে আমাদের এই যে কোয়ান্টাইজেশনে যে আমরা লেভেলিং করছি, সিগন্যালটাকে যে আমরা লেভেলিং করব, ঠিক আছে, এই যে এই লেভেলিং গুলোকে আমরা বলতেছি জোন। ঠিক আছে, তাহলে এই একটা লেভেল থেকে আরেকটা লেভেলের বা একটা জোন থেকে আরেকটা জোনের ডিস্টেন্স কত হবে, দ্যাট মাস্ট ইউ হ্যাভ টু ডিসাইড ইট। তাহলে আমরা যে এরকম করে করে কেটে কেটে যে জোনে ভাগ করছি সিগন্যালটাকে, তাহলে এই জোনটার জন্য আমরা কি বের করব, আগে ডেল বের করব। তাহলে এই জোনের হাইটটা হচ্ছে আসলে কি তোমার ডেল বা স্টেপ সাইজ বলি। হ্যাঁ, ডেল ইকুয়াল টু আসলে এটা মানে হচ্ছে তোমার স্টেপ সাইজ, যে এক একটা স্টেপ কত দূর পর পর তুমি ইয়া করবা, মানে মানে কত দূর পর পর একটার পরে পরবর্তী স্টেপটা কত দূর পর নিবা, এটাকে আমরা এই জন্য বলি স্টেপ সাইজ। তাহলে এই স্টেপ সাইজটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, ম্যাক্সিমাম ভোল্টেজ মাইনাস মিনিমাম ভোল্টেজ ডিভাইডেড বাই এল। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ, ঠিক আছে, ডিভাইডেড বাই মাইনাস মিনিমাম ভোল্টেজ, ঠিক আছে, ডিভাইডেড বাই কি আপনার এল। এল হচ্ছে কি নাম্বার অফ দা সিগন্যাল লেভেল। তাহলে পরীক্ষায় আপনাকে এই ম্যাক্সিমাম ভোল্টেজ, মিনিমাম ভোল্টেজ এবং কতগুলো সিগন্যাল লেভেল আপনি ইউজ করবেন এটা আপনাকে বলে দিবে। ধরেন এই যে এই সিগন্যালটা, এটার হাইয়েস্ট পিক আপনাকে বলে দিছে 40 প্লাস 40, এটা লোয়েস্ট পিক, এই যে লোয়েস্ট পিক এটা বলে দিছে -40 ভোল্ট। ঠিক আছে, আর লেভেল ধরেন আপনাকে বলে দিছে এল ইকুয়াল টু, ধরেন আপনার লেভেল কয়টা, ধরেন 8টা বলে দিছে। হ্যাঁ, 8টা লেভেল আছে। ঠিক আছে, তাহলে আপনি এটাকে কি করবেন, তাহলে এখানে +40 -40 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু করলে কত হয়, এটা 80 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু কত হবে আপনার 10। তার মানে কি, যে আপনি এই যে একটা সিগন্যালের উপর যে আপনি যে লেভেলিংটা করবেন, এটা কি 10 10 গ্যাপ দিয়ে, এখানে 10 এরপরে 10 এরপরে 10 এভাবে। মানে এই স্টেপ সাইজ গুলো কত দূর পর পর আপনি নেবেন, এটা আপনার এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই আপনার কি বলবো যে এখানে করা হয়েছে। তা আমি পুরো জিনিসটা একটা খুব ছোট ম্যাথ দিয়ে আপনাদেরকে আগে বুঝাতে চাই। ছোট একটা ম্যাথ দিয়ে যদি আপনারা বুঝেন তাহলে এই বড় জিনিসটা বুঝতে খুব ইজি হবে। ঠিক আছে, যেমন ধরেন আমি বললাম যে কোনো একটা অ্যানালগ সিগন্যালে আপনার, ধরেন আমি ভি ম্যাক্স ভ্যালুটা দিলাম, ভোল্টেজটা দিলাম, হ্যাঁ, ভি ম্যাক্স ভ্যালুটা হচ্ছে আপনার +20, হ্যাঁ, আর হচ্ছে আপনার ভি মিন ভ্যালুটা হচ্ছে আপনার -20। ঠিক আছে, আর আমি এল বলে দিলাম, এল ইকুয়াল টু কত আপনার 4। ঠিক আছে, তাহলে আপনাকে কিন্তু এল বলে দিল। এখন কি পরীক্ষায় অনেক সময় কিন্তু এল বলে দেয় না, এল বলে না দিয়ে আপনাকে বলতে পারে কি, যে আপনার এখানে 2 বিটে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে বিট বলে দিছে, তাই না, যদি বিট বলে দেয় যে 2 বিটে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এল এর ভ্যালুটা কিভাবে পাবেন, 2 ইকুয়াল টু কত আমরা জানি এল, তাই না। তাহলে এন টু দি পাওয়ার যদি নাম্বার অফ বিট দেই, এন টু দি পাওয়ার নাম্বার অফ বিট যদি হয়, তাহলে এন টু দি পাওয়ার বি ইকুয়াল টু কিন্তু এল, এটা আমরা জানি না, পড়ে আসছি না। আবার আমরা জানি কি লগ বেস টু এল ইকুয়াল টু নাম্বার অফ বিট। তাহলে এই সূত্র দুটো কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। হ্যাঁ, তাহলে এই সূত্র দুটো কিন্তু ভুললে চলবে না। এখন আপনাকে লেভেলের জন্য অনেক সময় লেভেল সরাসরি এই কোশ্চেনটা সলভ করার জন্য পার্টিকুলারলি আপনার লেভেল সংখ্যাটাও লাগবে এবং নাম্বার অফ বিটও লাগবে। মানে যে কোনো একটা পরীক্ষায় বলে দিতে পারে, যদি লেভেল বলে দেয় তাহলে লগ বেস টু 4 করলে কত হবে, তার মানে কি বিট হবে। তার মানে প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টকে আপনি 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করবেন। আর যদি আর মনে করেন যে এটা মানে আপনাকে বলে দিত 2 বিট,
তাহলে আপনি সেখান থেকে কয়টা লেভেল লাগবে সেটাও বের করে নিতে পারেন। ঠিক আছে, এখন আপনাকে কিছু ধরেন স্যাম্পলিং পয়েন্ট বলে দিলাম, তাহলে স্যাম্পলিং পয়েন্ট গুলো কত, স্যাম্পলিং পয়েন্ট গুলো ধরেন বলে দিল আপনার -6.9, এটা একটা বললো। হ্যাঁ, এরপরে বললো 13.8, ঠিক আছে, এরপরে বললো ধরেন 19.2, হ্যাঁ, এরপরে ধরেন বললো -7.5, ঠিক আছে, এরপরে বললো -14.5। তাহলে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পয়েন্ট আপনাকে দিবে। হ্যাঁ, এখন বললো যে এগুলোকে এগুলোর জন্য করসপন্ডিং বাইনারি, তাহলে আপনার কি করবেন, একটা অ্যানালগ সিগন্যালকে আপনি কি করবেন ডিজিটাল ডেটায়। তাহলে মোট কথা আপনি এই যে একটা অ্যানালগ সিগন্যালের জন্য এই যে এই পয়েন্ট গুলো, এই পয়েন্টের ভ্যালু কত, এই পয়েন্টের ভ্যালু কত, এই পয়েন্টের এই ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টের ভ্যালু গুলো আপনাকে দিয়ে দিছে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? ঠিক আছে, এই যে একটা অ্যানালগ সিগন্যালের এই যে ডিফারেন্ট পয়েন্টে যে স্যাম্পলিং করছে, এই স্যাম্পলিং এর ভ্যালু গুলো ডিফারেন্ট পয়েন্টের আপনাকে দিয়ে দিছে। ধরেন এই পয়েন্টের ভ্যালু কত, এই পয়েন্টের কত, এই পয়েন্টের কত, এই পয়েন্টের কত, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টের ভ্যালু দিচ্ছে। তাহলে ম্যাক্সিমাম, এইটার ম্যাক্সিমাম পিক দিয়ে দিছে, মিনিমাম পিক দিয়ে দিছে এই সিগন্যালের, হ্যাঁ, যে ভোল্টে কত আর কতগুলো লেভেল, এটা এল দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে আপনাকে প্রথমেই কি করতে হবে, তো প্রথমে আগে আপনাকে ডেল্টা বের করতে হবে। ডেল্টা মানে কি, আপনার স্টেপ সাইজ। তাহলে এগুলোকে যে আপনি প্লট করবেন, হ্যাঁ, কত দূর পর পর আর কি আপনি স্টেপ গুলা নিবেন। ঠিক আছে, তাহলে স্টেপ সাইজ বের করার জন্য আমরা কি জানি, ফর্মুলাটা বলেন তো, ভি ম্যাক্স মাইনাস ভি মিন ডিভাইডেড বাই divided by L. এল। তাহলে +20 মাইনাস -20 ডিভাইডেড বাই, যদি এটা হয় 4, তাহলে এটা কত আসে আমার 10। তাহলে আমি স্টেপ সাইজ গুলো কত নিব, আমার 10 10 পর নিব। ঠিক আছে, তাহলে আমি আগে তাহলে এখানে কি করব, একটা প্লট ড্র করব। ঠিক আছে, তাহলে এটা আমার 0। তাহলে এখান থেকে কতটুকু পরে আমি একটা স্টেপ নিব বলেন, 10। তাহলে স্টেপ গুলো হবে, আমি এই যে এভাবে যে লাইন নিব, এটা কতটুকু পর পর নিব, 10। তাহলে এইদিকে 0 থেকে এখানে কতটুকু যাব, 10। উপরে এখানে কতটুকু যাব বলেন, কতটুকু যাব বলেন, 20। আমি 20 পর্যন্ত কেন গেলাম বলেন, তাহলে 0 থেকে আমি তো 30 পর্যন্ত যাইতে পারতাম, 40 পর্যন্ত যাইতে পারতাম, 20 পর্যন্ত কেন গেলাম বলেন, কারণ এই যে ম্যাক্সিমাম ভোল্ট আপনার কত দেওয়া আছে, 20 ভোল্ট। 20 দেওয়া আছে। হ্যাঁ, এই জন্য আপনি 0 থেকে ম্যাক্সিমাম তত পর্যন্তই যাবেন যেটা কোশ্চেনে বলা আছে। আর কতটুকু ডিস্টেন্সে যাবেন, এই ডিস্টেন্সটা 8 আসতে পারে, আপনার 5 আসতে পারে, হ্যাঁ, আপনার কাছে 7 আসতে পারে, আপনার কাছে যতটুকু আসবে, তাহলে ততটুকু অনুযায়ী স্টেপ সাইজ নিয়ে নিয়ে আপনি ম্যাক্সিমাম ততটুকু পর্যন্ত যাবেন। তাহলে নিচে কতটুকু পর্যন্ত আসবেন এই স্টেপটার জন্য, -20. তাহলে -10-এ আগে আসবো, তারপরে কততে আসবো, -20-তে আসবো। ভেরি গুড। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম উপরে আমি এই এক্সাম্পলের জন্য ম্যাক্সিমাম +20 যাব, মিনিমাম -20 পর্যন্ত আসবো, এবং এই স্টেপ সাইজটা 10 10 করে নিলাম। এটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করে নিব, এটা আপনাদের জন্য ডিফারেন্ট আসবে। এখন আমি কি করব, এখানে এই যে এই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমি বসাবো। তাহলে এইখানে ধরেন 0, আপনাকে এই টাইমিং গুলো ধরেন দেওয়া থাকবে, হ্যাঁ, এই যে এটা ধরেন যে মনে করেন বলা আছে এটা 0তম টাইমিং, এটা 1 টাইমিং, এটা 2 টাইমিং, এটা 3তম টাইমিং, এটা 4 টাইমিং। এটা টাইম স্ট্যাম্প গুলো আপনি একটা যে কোনো টাইমে নিয়ে নেন। মনে করেন এই এই পয়েন্টটা 0 পয়েন্ট, ঠিক আছে, তারপর মনে করেন যে এই পয়েন্টটা ধরলেন 1, হ্যাঁ, এই পয়েন্টটা ধরলেন 2, তারপরে ধরেন এই পয়েন্টটা ধরলেন 3, এই পয়েন্টটা ধরলেন 4। এখানে 1 2 3 4 5টা ভ্যালু, তাহলে 1 2 1 2 3 4 5টা পয়েন্ট। তাহলে প্রথম ভ্যালুটা আপনার কি, -6.9। তাহলে এখান থেকে এইটা কোন দিকে আসবে বলেন, উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে, -6.9 নিচের দিকে হবে। নিচের দিকে আসবে, তাই না? আচ্ছা, এখানে যেটা কাজ করতে হবে আপনার, আর একটা কাজ করতে হবে, যে আপনি লেভেলিং করার পরে, ঠিক আছে, আপনি লেভেলিং এই জোন গুলোতে ভাগ করার পরে আপনি কি করবেন, এই প্রত্যেকটা জোনের জন্য এই যে আমি ডিফারেন্ট পিঙ্ক দিয়ে আমি ড্র করতেছি, দেখা যাচ্ছে, ওকে আমি গ্রিন দিয়ে ড্র করব। প্রত্যেকটা জোনের একটা করে কি করতে হবে, আপনার মিড পয়েন্ট বের করে নিতে হবে। ঠিক আছে,
তাহলে মিড পয়েন্ট যেটা বের করে নিবেন, এইটাই হচ্ছে আসলে আপনার লেভেল বা মিড পয়েন্টটা। যদি আমরা বলি এই 0 থেকে 10 এর মাঝখানের মিড পয়েন্টটা আপনার কত হবে? এটা 5। 5 10 থেকে 20 এর মাঝখানে এটা কত হবে আপনার? 15। ঠিক আছে, 0 থেকে -10 এর মাঝখানে এটা কত হবে আপনার? -5, তাই না? আর এটা কত হবে আপনার?15 -15। ঠিক আছে, তাহলে আমরা যখন লেভেল হিসেবে ধরবো এই মিড পয়েন্ট গুলো এক একটা লেভেল, তাহলে এটাকে ধরবো আমরা, এটা কত আমার? লেভেল 0। সবসময় নিচ থেকে ধরবো এবং 0 থেকে স্টার্ট করব। এটা লেভেল 0, এটা লেভেল 1, এটা হচ্ছে আমার লেভেল 2, এটা হচ্ছে আমার লেভেল 3। ঠিক আছে, এবং কথা শোনেন, এটা হচ্ছে আপনার কয় বিট, কয়টা লেভেল? 4 লেভেল। তাহলে 4টা লেভেলের জন্য কয়টা করে বিট হবে আমার? লগ বেস 4 ইকুয়াল টু আমার কত হবে বলেন? কত হবে 4টা লেভেলের জন্য? 2 2। তাহলে 2 বিটের কম্বিনেশন কি কি হয়? তাহলে যদি আমার L0 হয়, কোনো একটা পয়েন্ট যদি L0 তে থাকে, তাহলে সেইটার জন্য আমরা কি পাবো? 0 0 পাবো। কোনোটা যদি আমার L1 এ থাকে, সেটার জন্য আমরা কি পাবো? 0 1 পাবো। আর যদি কোনোটা এখানে থাকে, তাহলে কি পাবো? 0 0 0 1 1 0। আর এটার জন্য কি পাবো আমরা? 1 1। তাহলে বুঝতে পারছেন যে এইটা ড্র করাটা কতটা জরুরি। ঠিক আছে, তো প্রথমে আপনি জোনে ভাগ করে নিলেন, প্রত্যেকটা জোনের মিড পয়েন্ট বের করবেন। তাহলে মিড পয়েন্ট গুলো কেন লাগবে আমি একটু পরে বলবো। তাহলে মিড পয়েন্টটাকে আমরা আসলে বলতেছি এক একটা লেভেল। এটা লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আপনারা যে বলে দিচ্ছে লেভেল 4, তাহলে আপনি যদি কারেক্টলি আপনি ড্র করেন, আপনার যতগুলো লেভেল দেখেন 4টা লেভেল কিন্তু আপনি পেয়ে গেলেন। তাহলে 4টা লেভেলকে আপনি কত বিটে রিপ্রেজেন্ট করবেন? এই বিটটা আপনি এখান থেকে এই ফর্মুলা দিয়ে পেয়ে যাবেন, যে 2 বিটে রিপ্রেজেন্ট করবেন। তাহলে নিচের থেকে সেই নাম্বার গুলো বসাই দেবেন। এখন যদি আমি এই -6.9 কে এখানে ড্র করতে চাই, তাহলে -6.9 কে ড্র করতে গেলে আমি এখানে কোন দিকে ড্র করব? এখান থেকে নিচের দিকে, রাইট? এইখানে হবে পয়েন্টটা, তাই না? এই পয়েন্টটা কি? -6.9। এই যে -5 এর থেকে একটু নিচে। তারপরে কি আমার 13.8। 13.8 এখান থেকে কোন দিকে নিব আমি? কোথায় নিব আমি? উপরে নিব না? তাহলে এটা 10। হ্যাঁ, 10-এর উপরে 12 13 ধরো এই জায়গায় হবে, তাই না? তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার কত? আমার এটা হচ্ছে আমার 13.8। ঠিক আছে, এরপরে আছে কত আপনার? 19.2। 19.2 কোন জায়গায় হবে বলেন? এই যে 20, তাহলে এই 20-এর থেকে একটু নিচে এখানে কোথাও হবে 19.2। তাহলে এই জায়গাটা হচ্ছে আপনার কত? 19.2। এরপরে -7.5। -7.5 কোন দিকে হবে? কোন দিকে হবে বলেন? নিচের দিকে। নিচের দিকে হবে। তাহলে -5 যদি এখানে হয়, তাহলে -5 এর নিচে এটা এইখানে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা এখানে কোথায় আপনার? এখানে। তাহলে এটা কত? -7.5। ঠিক আছে, এখন এটা কত? -14.5। তাহলে -14.5 কোন জায়গায় হবে? সরি, হ্যাঁ, -14.5 কোথায় হবে? তাহলে এটা নিচের দিকে। -16। তাহলে এই জায়গাটা ধরেন এই পর্যন্ত আপনার আসবে। তাহলে এই পর্যন্ত আসলে আপনার এটা কি হবে? আপনার এই জায়গাটা হবে আপনার -14.5। ঠিক আছে, তাহলে এই যে আপনি ড্র করলেন, এখন তাহলে আপনার দেখতে হবে যে আপনার এই যে মানে এই 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 ইয়াটা, এই যে এই নাম্বারটা, এইটা আপনার কোন জোনে পড়ছে। তাহলে জোন গুলো যেন আমি কি কালি দিয়ে আঁকছিলাম? রেড ইঙ্ক দিয়ে আঁকছিলাম, তাই না? তাই না, তাই আঁকছিলাম না? তাহলে রেড ইঙ্ক দিয়ে আঁকলে এই যে এই পয়েন্টটা কোন জোনে পড়ছে? এই জোনে পড়ছে। তাহলে এই জোনের ভিতরে কোন লেভেল আছে? এটা কত নাম্বার লেভেল? এনকোডেড বিট। তাহলে প্রথমটার জন্য আমরা কত পাবো? লেভেল কত বলেন?
10 না, প্রথমটার জন্য লেভেল হচ্ছে আমার 0 1 শুধু 1। হ্যাঁ, তাহলে শুধু ধরেন 1 লিখলাম আমরা, বা লেভেল 1 লিখলাম। তারপরে এই যে এইটা, এই যে এই পয়েন্টটা এটা কোন জোনে? এটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার জোন, তাই না? এই লাল কালিগুলো, তাহলে এইটার মিড পয়েন্টটা কোনটা? এইটা। তাহলে এইটার লেভেল কত আপনার? 3। ঠিক আছে, তারপরে এইটা আপনার, এইটা আবার কোন জোনে? আপনার এই জোনে। তাহলে এটার মিড পয়েন্টটা কত আপনার? লেভেল 3। ঠিক আছে, এরপরে এটা খেয়াল করেন, এটা কোন জোনে? এই জোনের মিড পয়েন্টটা কত আপনার? 1, লেভেল 1। ঠিক আছে, তারপরে এই পয়েন্টটা, এটা আপনার কোন জোনে? এই জোনে। ঠিক আছে, এটার মিড পয়েন্ট কত আপনার? লেভেল 0। এটা হচ্ছে আপনার এনকোডেড বিট, তাহলে এনকোডেড ভ্যালুটা কত হবে? তাহলে 1 এর জন্য আমরা 1 এর করসপন্ডিং এখানে কি লিখছিলাম? 0 1। 3 এর জন্য আমরা লেভেল 3 এর জন্য কি লিখছিলাম এখানে আমরা? 1 1। 3 এর জন্য কি লিখছি আমরা? 1 1। আর 1 এর জন্য আমরা কি লিখছিলাম এখানে? লেভেল 1 এর জন্য লিখছিলাম 0 1। আর 0 এর জন্য আমরা কি লিখছিলাম? আমরা 0 0। ঠিক আছে, তাহলে এই যে আমরা প্রত্যেকটা এনকোডেড এই যে লেভেল গুলাকে আগে লিখলাম, লিখে তার করসপন্ডিং এই বাইনারি ভ্যালুগুলো লিখে দিলাম। এটাই হচ্ছে আমার ডিজিটাল ডেটায় কনভার্ট করা। ঠিক আছে, আবার একটু খেয়াল করে দেখেন এই জায়গাটা। ঠিক আছে, যে প্রথমে আমরা জোনে ভাগ করেছি, প্রত্যেকটা জোনের মিড পয়েন্ট আমরা নিয়েছি। এই মিড পয়েন্টটাই হচ্ছে এক একটা লেভেল, এবং প্রথম থেকে শুরু করব লেভেল 0 থেকে, লেভেল 0 1। এবং সেটাকে কয় বিট দিয়ে রিপ্রেজেন্ট করব, সেই এই ফর্মুলায় বসে সেই বিট নাম্বার গুলো পাশে লিখে ফেলবে। তাহলে এইটা হচ্ছে আপনার কোন জোনে পড়ছে, সেই জোনের লেভেল কোনটা, এটা আপনার মাঝখানে এই জায়গা দেখে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এই আপনার এই জিনিসটাই, এই এক্সাম্পলটাই এখানে, এই যে এইটার জন্য এখানে একটু দেখেন। ঠিক আছে, তাহলে এখানে কি বলে দিছিল, এখানে এই ফর্মুলায় বলছিল এইটা হচ্ছে আপনার বইয়ের এক্সাম্পল। এখানে বলছে assume we have a voltage signal with amplitude Vmin -20 and Vmax +20. We want to use L equal to 8. L এর ভ্যালু বলে দিছে 8 কোয়ান্টাইজেশন লেভেল, and zone width বলে দিছে কত তোমার? তাহলে জোন উইথ কিভাবে বের করব? 20 -20 ডিভাইডেড বাই 8 কত? 5। তার মানে আমি এখানে 5 5 করে 0 থেকে কি করব আমরা? উপরের দিকে যে যাব, কত কত করে যাব বলেন? তাহলে আমরা যদি এটাকে, যদি এইটার জন্য এটা যদি 0 হয়, তাহলে এখানে কত যাব? 5। তার উপরে আবার যাব কত? 10। হ্যাঁ, এরকম করে কত পর্যন্ত যাব বলেন? 15। 20 পর্যন্ত। কত পর্যন্ত যাব? 20। নিচে কতটুকু পর্যন্ত আসবো এটার জন্য? তাহলে -5। আবার কত আসবো? -10। আবার কত আসবো? -15। মাইনাস কত পর্যন্ত আসবো? -20 পর্যন্ত। ঠিক আছে, এবং প্রত্যেকটা যে 0 থেকে 5 এর মাঝখানের একটা, এই যে অন্য কালিতে দেখি, এই যে মিডল পয়েন্টটা, এটা আপনার বের করতে হবে, অবশ্যই বের করতে হবে। ঠিক আছে, এটা একটু পরে ক্যালকুলেশনের জন্য লাগবেই। ঠিক আছে, তাহলে এই যে মিডল পয়েন্টটা, হ্যাঁ, এই মিডল পয়েন্টটাই হচ্ছে আপনার কি একটা একটা করে লেভেল। তাহলে এখানে ধরেন এটার জন্য এটা কি হবে? এটা লেভেল 0, এটা লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3, এটা লেভেল 4, এটা লেভেল 5, এটা লেভেল 6, এটা লেভেল 7। তাহলে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত 8টা লেভেল হয়েছে। দেখছেন, ওনারা বলে দিছিল যে 8টা লেভেল। তাহলে এখানে, তাহলে যদি 8টা লেভেল হয়, তাহলে লগ বেস 2 8 কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে বলেন? কয় বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে? 3 3 বিট দিয়ে। তাহলে এটার জন্য কি হবে? এটা হবে 0 0 0, এটা হবে 0 0 1, তাই না? আর এই 7 নাম্বারটা হবে 1 1 1, তাই না? এইটুকু তো বোঝা যাচ্ছে। তাহলে এখানে দেখেন সেই জোনস গুলো বলে দিচ্ছে। তাহলে জোনস গুলো তাহলে -20 থেকে, এই যে উপর থেকে বলছে -20 থেকে -15, -15 থেকে -10। ঠিক আছে, যে বলে বলে দিচ্ছে। আর এরপরে মিড পয়েন্ট গুলো বলছে। তাহলে -20 থেকে মাইনাস এই যে 15, এটার মাঝখানের মিড পয়েন্টের ভ্যালু কত হবে? -17.5। তারপরে -10 থেকে এটার মাঝখানে 10, এটা হবে 15 থেকে মাইনাস ইয়ার মধ্যে হয় -12.5। এটা হয় মাইনাস, বাট মিড পয়েন্ট গুলো, প্রত্যেকটার যে মিড পয়েন্ট গুলো ক্যালকুলেট করতে হবে। তাহলে মিড পয়েন্ট গুলো ক্যালকুলেট করে এরপরে হচ্ছে কি করছে আপনার, এই যে এখানে
এই যে এই ভ্যালু গুলোকে দেখেন এখানে পুট করছে, দেখেন -6.1 +7.5 +16.5 +19.7 +11.0 -5.5 -11.3 -9.4 -6.0, এদিকে দেখেন টাইম। ঠিক আছে, এখানে ডিডি দিয়ে বলছে, এগুলো বলার দরকার নাই, আপনারা সরাসরি নাম্বার লিখবেন। এই জিরোর এগেনস্টে তাহলে এটা কত হবে, 5 5 করে এটা হবে 5, এটা হবে আপনার 10, এটা হচ্ছে আপনার 15, এটা হচ্ছে আপনার 20। সিমিলার ওইটা, এটা হচ্ছে -5, এটা হচ্ছে -10, এটা হচ্ছে -15, এটা হচ্ছে আপনার -20 এই জায়গাটা। তাহলে এগুলো কি আপনার এক একটা জোন। তাহলে এই 0 থেকে যদি আপনার 5 পর্যন্ত একটা জোন হয়, তাহলে এটা একটা মিড পয়েন্ট আছে, এটার একটা মিড পয়েন্ট আছে, এটার একটা মিড পয়েন্ট আছে, এটার একটা মিড পয়েন্ট আছে। ঠিক আছে, এইটার একটা মিড পয়েন্ট আছে, এটার মিড পয়েন্ট আছে, এটার মিড পয়েন্ট আছে, এটার মিড পয়েন্ট আছে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি যে লেভেল ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য জোন। ঠিক আছে, একটা জোনের যে মিড পয়েন্টটা, এই যে দেখেন আমি মাঝখানে যে দাগ দিলাম, এটাই হচ্ছে আপনার লেভেল ফ্রম ওয়ার কোয়ান্টাইজেশন কোড ক্যান বি জেনারেটেড, যেটার এগেইনস্টে আমি এই কোয়ান্টাইজেশন কোড গুলো জেনারেট করতেছি। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এই মিড পয়েন্টটার জন্য এই যে দেখেন কোড নিচে 0 বা লেভেল 0, এটার জন্য নিচে লেভেল 1। ঠিক আছে, এটার জন্য এই মিড পয়েন্টের জন্য নিচে লেভেল 2 বা কোয়ান্টাইজেশন কোড 2, এটার জন্য নিচে লেভেল 3, এটার জন্য নিচে লেভেল 4, এটার জন্য নিচে লেভেল 5, এটার জন্য নিচে লেভেল 6, এটার জন্য নিচে লেভেল 7। ঠিক আছে, সবগুলোর মিড পয়েন্ট গুলো আপনার কি, আপনার কোয়ান্টাইজেশন কোড। ঠিক আছে, এরপরে এই পয়েন্ট গুলোকে আপনার, এই পয়েন্ট গুলো স্যাম্পলিং পয়েন্ট বলে। এই স্যাম্পলিং পয়েন্ট গুলো পরীক্ষা আপনাকে দিয়ে দেওয়া থাকবে। তাহলে এটাকে আপনি স্যাম্পলিং পয়েন্ট গুলোকে আপনি এখানে নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পরে এখানে একটু খুব ভালো করে তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন। তাহলে এখানে আপনার এই -6.1, এটা আপনার কোন লেভেলে পড়ছে। ঠিক আছে, -6.1 এটা কোন লেভেলে পড়ছে, তাহলে এই 6.1 এর জন্য জোন কোনটা, এইটা। তাহলে এইটার মিড পয়েন্ট কোনটা, এইটা। তাহলে এটার মিড পয়েন্টের লেভেল কত, লেভেল 2। তাহলে -6.1 এর জন্য দেখেন কোয়ান্টাইজেশন কোড কত আসছে, 2 আসছে। এরপরে দেখেন 7.5, তাহলে 7.5 ঠিক আছে, কার কার মধ্যে পড়ছে দেখেন আপনার 5 থেকে এই যে 10 এর মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তার জোন। তাহলে এই জোনের মিড পয়েন্ট কত আপনার, লেভেল 5 এ। তাহলে 7.5 কত, কোয়ান্টাইজেশন কোড কত আপনার 5। এরপরে এদিকে যে ড্র করছে 16.2, তাহলে 16.2 আপনার কার কার মধ্যে পড়বে, আপনার এই যে 15 থেকে আপনার 20 এর মধ্যে পড়বে 16.2। তাহলে এইটার মিড পয়েন্ট কত আপনার এই জায়গায়, তাহলে এটার জন্য লেভেল কত আপনার, এটা লেভেল হচ্ছে আপনার 7। তাহলে এই 16.2 এর জন্য কোয়ান্টাইজেশন কোড কত আপনার 7। এরপরে এইটা 19.2, এটাও সেম জায়গায়, তাহলে এটারও মিড পয়েন্টের জন্য লেভেল কত আপনার 7। তাহলে এটারও কোয়ান্টাইজেশন কোড আপনার 7। এরপরে আসছে আপনার 11.0, তাহলে 11.0 এর জন্য জোন কোনটা, এটা এই পুরাটা হচ্ছে জোন। তাহলে এই জোনের মিড পয়েন্ট কোনটা আপনার, হ্যাঁ এই জায়গাটা। তাহলে এই জায়গাটা কত আপনার, এই যে লেভেল 6 মিড পয়েন্টটা। তাহলে এই জোনের মাঝখানটা হচ্ছে তার লেভেল। তাহলে এই লেভেল 6 এটা হচ্ছে তার কোয়ান্টাইজেশন কোড। এরপরে -5.5, তাহলে 5.5 কি আপনার এই 5 এর থেকে বড় হয়ে গেছে, তার মানে কি এই জোনটা হচ্ছে এইটা। তাহলে এই জোনের জন্য তাহলে মিড পয়েন্ট কোনটা, এইটা। এটার জন্য তাহলে লেভেল কোনটা, এটা। হ্যাঁ, এটার জন্য এই যে কোয়ান্টাইজেশন কোড হচ্ছে 2। তাহলে এইটার জন্য কোন জোন, এটা জোন -11.3। তাহলে এইটার এই জোনের মিড পয়েন্ট কোনটা আপনার, এই যে L1। তাহলে এটার জন্য আপনার এটা হচ্ছে আপনার কোয়ান্টাইজেশন কোড 1। এটার জন্য জোন এইটা, এটার মিড পয়েন্ট কোনটা, এটা 2, এই জন্য কোয়ান্টাইজেশন কোড হচ্ছে আপনার 2। তাহলে প্রত্যেকটার জন্য কোয়ান্টাইজেশন কোড আগে আপনি নিলেন। তাহলে কোয়ান্টাইজেশন কোডের এগেইনস্টে আপনি কি করলেন, এনকোডেড কোড ওয়ার্ডটা জেনারেট করলেন। ঠিক আছে, তাহলে আপনি প্রত্যেকটার জন্য যদি এটা যদি একটা কি লেভেল যদি L ইকুয়াল টু যদি 8 হয়, তাহলে লগ বেস 2 করে আপনি কি দেখলেন, আপনার এটা 3 বিটের সিকোয়েন্স। তাহলে সবগুলোর জন্য কি হবে, এটা 0 0 0 থেকে শুরু করে এটা 1 1 1 এর একটা সিকোয়েন্স হবে। তাহলে 2 এর জন্য কত হবে, 0 1 0, 5 এর জন্য 1 0 1, 7 এর জন্য 1 1 1, 7 এর জন্য 1 1 1, 6 এর জন্য 1 1 0, 2 এর জন্য 0 1 0, 1 এর জন্য 0 0 1, 2 এর জন্য 0 1 0, 2 এর জন্য 0 1 0। ঠিক আছে, তাহলে এই কোয়ান্টাইজেশন কোড আর কোয়ান্টাইজেশন কি বলে এনকোডেড ওয়ার্ড কিভাবে পাচ্ছি, এটা খুব বুঝা গেছে। হুম, এটা খুব বুঝা গেছে নাকি?
বোঝা যায়? গেছে ম্যাম। বুঝে গেছে? আচ্ছা, তাহলে এইটুকু যদি বোঝা যায়, তাহলে আমাদের এখান থেকে আরো কয়েকটা জিনিস বের করতে হয়। একটা জিনিস বের করতে হয় কি, বের করতে হয় হচ্ছে নর্মালাইজড স্প্যাম ভ্যালু বের করতে হয়, নর্মালাইজড কোয়ান্টাইজ ভ্যালু বের করতে হয়, আর নর্মালাইজড এরর বের করতে হয়। তো নর্মালাইজড এররটা সহজ। নর্মালাইজড এরর হচ্ছে তোমার নর্মালাইজড কোয়ান্টাইজ ভ্যালু থেকে নর্মালাইজড স্প্যাম ভ্যালু যদি তুমি বিয়োগ করো, তাহলে তুমি কি পাবা? তুমি নিজে নর্মালাইজড এররটা পাবা। এখন এই তিনটার জন্য এই সূত্রটা এখানে লিখে দেওয়া আছে, হ্যাঁ, যে নর্মালাইজড স্প্যাম ভ্যালু is the ratio of sample pulse value divided by zone width। ঠিক আছে, স্যাম্পলের পালস ভ্যালু ডিভাইডেড বাই জোন উইথ। তাহলে এখানে তুমি জোন উইথ মানে কি, তোমার ডেল্টা। তাহলে এটার ডেল্টার ভ্যালু তুমি কত বের করছিলে এই কোশ্চেনের জন্য? ডেল্টার ভ্যালু কত বের করার ছিল? ডেল্টা ইকুয়াল টু কত ছিল? স্টেপ সাইজটা কত ছিল? 5 ছিল না? কারণ এখানে আমি 5 5 করে একটা স্টেপ নিয়েছি, ঠিক আছে? তাহলে স্যাম্পল পালস ভ্যালু ডিভাইডেড বাই জোন উইথ। তাহলে স্যাম্পলের পালস ভ্যালু একটু ক্যালকুলেটর নেন, তাহলে কোনগুলো স্যাম্পলের পালস ভ্যালু? এইগুলো। তাহলে -6.1 কে যদি আপনি জোন উইথ, আপনি জোন উইথ কত আপনার? ডেল্টা। তাহলে ডেল্টা ইকুয়াল টু কত বের করছিলেন আপনি? 5। তাহলে -6.1 কে যদি 5 দিয়ে ভাগ দেন, তাহলে আপনারা এই যে নর্মালাইজড স্প্যাম ভ্যালুটা পাবেন, ঠিক আছে? তাহলে -6.1 কে 5 দিয়ে ভাগ দেন, দিলে কত হয় আমাকে বলেন? এটা হয় কিনা বলেন? একটু তাড়াতাড়ি, হ্যাঁ। এই দেখা যাচ্ছে আমি যে পড়াচ্ছি? জি ম্যাম। কারোর কাছে ক্যালকুলেটর নাই? এই যে -6.1 এগুলো হচ্ছে স্যাম্পল ভ্যালু। তাহলে এই স্যাম্পল ভ্যালু প্রত্যেকটাকে আপনার এই জোন উইথ দিয়ে ভাগ দিলে আমি বলছি নর্মালাইজড ভ্যালু গুলো পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এই -6.1 কে যদি 5 দিয়ে ভাগ দেন, তাহলে কি পাবেন? এটাই পাবেন, তাই না? কারোর কাছে নাই ক্যালকুলেটর? জি ম্যাম আসে। ঠিক আছে, তাহলে একটু করে দেখেন। 7.5 কে আবার 5 দিয়ে ভাগ দিয়ে দেখেন কত হয়? 1.50 হবে। আপনার 16.2 কে 5 দিয়ে ভাগ দিয়ে দেখেন কত হবে? এইটা হবে। 19.7 কে 5 দিয়ে ভাগ দিয়ে দেখেন, এটাই হবে, ঠিক আছে? তাহলে নর্মালাইজড স্প্যাম ভ্যালু বলে এগুলোকে, ঠিক আছে? পাস অ্যামপ্লিটিউড মডুলেটেড ভ্যালু বলে। আর একটা ভ্যালু বের করতে হয়, সেটাকে কি বলে আপনার? নর্মালাইজড কোয়ান্টাইজ ভ্যালু ইন দা রেশিও অফ দা মিড পয়েন্ট ডিভাইডেড বাই জোন উইথ, ঠিক আছে? তাহলে প্রত্যেকটার জন্য মিড পয়েন্ট, হ্যাঁ, তাহলে এইটার জন্য মিড পয়েন্ট কত ছিল আপনার? ঠিক আছে, তাহলে আমি যে বললাম, এই যেটা আমি আঁকাইছি সেটার জন্য আমি এখন তাহলে আমি বলি, আমি যদি এখন প্যাম ভ্যালু বের করতে বলি, একটা পয়েন্টের জন্য আমি প্যাম ভ্যালু চাই, ঠিক আছে? তাহলে প্যাম ভ্যালু ইকুয়াল টু কি আপনার? স্যাম্পল ভ্যালু ডিভাইডেড বাই আপনার জোন উইথ। তাহলে এখানে জোন উইথ কত আপনার? 10। তাহলে এই যে -6.9, এইটার জন্য আপনার প্যাম ভ্যালু কত হবে? -6.9 ডিভাইডেড বাই আমার এখানে ডেল্টা কত আমার এটার জন্য? এই এক্সাম্পলের জন্য কত আমার? 10। তাহলে এটা ইকুয়াল টু কত বলেন? ঠিকই, কেউ একজন বলেন, আমার ক্যালকুলেট করা নাই। বলেন। ম্যাম 0.69 ম্যাম। 69। 0.69 এটা আসে, তাই না? তাহলে এটা হচ্ছে নর্মালাইজড প্যাম ভ্যালু আসলো। এখন আমি যদি নর্মালাইজড, হ্যাঁ, কোয়ান্টাইজ ভ্যালু বলি, তাহলে নর্মালাইজড কোয়ান্টাইজ ভ্যালু হচ্ছে আপনার এইটার জন্য মিড পয়েন্টের ভ্যালু ডিভাইডেড বাই জোন উইথ। তাহলে এইটার জন্য মিড পয়েন্টের ভ্যালু বের করে রাখছিলাম না? এই যে কত, এটার মিড পয়েন্টের ভ্যালু -5
ডিভাইডেড বাই জোন উইথ কত 10। ঠিক আছে, তাহলে এইটার জন্য যে যেটাকে আপনি লেভেল ধরছেন এটার তো একটা মিড পয়েন্টও আছে। ঠিক আছে, এই মিড পয়েন্টের এই ভ্যালুটাকে ডিভাইডেড বাই যদি আপনি ডেল করেন তাহলে আপনি কি পাবেন? নরমালাইজড কোয়ান্টাইজড ভ্যালু পাবেন। বলেন ভ্যালুটা কত? 0. এটা কত আছে? 0 আছে ম্যাম না, -0.5 -0.5 আসবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমি নরমালাইজড এরর ক্যালকুলেট করি, নরমালাইজড এরর, তাহলে নরমালাইজড এরর আসলে কি আমার -0.5 মাইনাস কি আপনার উপরেরটা মাইনাস কত, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে মাইনাস মাইনাস এটা কত 6.69। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হবে, তাহলে এটা কত হবে এরো? 0.19 তাহলে 0.19। এটা কি মাইনাসে আসছে নাকি? না ম্যাম না, প্লাসে পজিটিভে আসবে আসছে। তাহলে এরর হচ্ছে তখন এইটা। ঠিক আছে, তাহলে বুঝছেন যে নরমালাইজড প্যাম ভ্যালু কি, নরমালাইজড কোয়ান্টাইজ ভ্যালু কি, আর নরমালাইজড এররটা কি। নরমালাইজড এররটা হচ্ছে একটা ডিফারেন্স বিটুইন দ্য অ্যানালগ সিগন্যাল অ্যান্ড দ্য ক্লোজেস্ট অ্যাভেইলেবল ডিজিটাল ভ্যালু অফ ইচ স্যাম্পলিং ইনস্ট্যান্ট। তাহলে এইটা হচ্ছে আপনার অ্যানালগ সিগন্যালের যে অ্যাকচুয়াল ভ্যালুটা এবং ডিজিটালের জন্য এটার যে আপনি ক্লোজেস্ট যে স্যাম্পলের ভ্যালুটা, তাহলে এই দুইটাকে যদি আমরা পার্থক্য করি তাহলে আমরা আসলে এটা পাই। ঠিক আছে, এটা হচ্ছে আপনার স্যাম্পলের ভ্যালুর জন্য আমরা প্যাম ভ্যালু বের করছিলাম, আর কোয়ান্টাইজ ভ্যালুটা কি আপনার এটার ক্লোজেস্ট ডিজিটাল ভ্যালু। তাহলে এটার জন্য যে ডিজিটাল ডেটাটা আপনি নিছিলেন সেটার মিড পয়েন্টের জন্য ভ্যালুটা আপনি নিছেন, যেটা দিয়ে আপনি ডিজিটাল লেভেলে আপনি এটাকে রিপ্রেজেন্ট করছেন। ঠিক আছে, তাহলে এই অ্যানালগের থেকে ডিজিটালে এটা আপনি দেখেই বুঝতে পারতেছেন যে এটা ছিল -6.9 এই পয়েন্টটা, আর এইটা যেই জোনে পড়ছে সেই জোনের মিড পয়েন্ট ছিল -5। তাহলে -5 আর -6.9 কি দুইটা কি এক হইলো? এক হইলো না, তাহলে অবশ্যই দুটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তাহলে এটার ক্লোজেস্ট ডিজিটাল ভ্যালু নিছি আমি, সেটা নিছি -5, আর অ্যাকচুয়াল ভ্যালুটা কত ছিল আপনার -6.9। তাহলে অবশ্যই কি আসবে? আমার কিছু না কিছু কি আসবে? এরর আসবে, বুঝাই যাচ্ছে। ঠিক আছে, তাহলে এররটা কতটুকু আসছে এটা বের করতে হবে। তাহলে এখানেও সেম ওয়েতে দেখেন তাই করছে। এখানে দেখেন প্রত্যেকটা জোনের সাথে সাথে এই যে মিড পয়েন্ট গুলো আলাদা করে বের করছে। তা আমি কি করি? আমি মিড পয়েন্ট গুলো আলাদা করে বের না করে আমি মিড পয়েন্ট গুলো এটার সাথেই আর এক পাশে ডিফারেন্ট ইঙ্ক দিয়ে মিড পয়েন্ট গুলো লিখে দিচ্ছি। এই পাশে ধরেন লেভেল গুলো লিখছি, এই পাশে মিড পয়েন্ট গুলো লিখছি। তাহলে আপনার নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালুটা বের করতে ইজি হয়। ঠিক আছে, তো আপনাদেরকে যদি নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালু বের করতে দেয় তাহলে এই যে মিড পয়েন্ট গুলো এখানে যে আলাদা করে বের করছে এটা না করে আপনি এই যে এটার এখানে পাশে লিখে নিবেন। এরপরে বাসায় গিয়ে এটা নিজে নিজে করে দেখবেন যে এই যে নর্মালাইজড প্যাম ভ্যালু প্রত্যেকটা স্যাম্পলকে এটার জোন, এটার জন্য জোন উইথ হচ্ছে 5 দিয়ে ভাগ দিলে এই ভ্যালু গুলো পাওয়া যায়। নর্মালাইজড যেটা কোয়ান্টাইজড ভ্যালু, হ্যাঁ এটার জন্য আবার কি আমার এইটার যে মিড পয়েন্ট, ঠিক আছে, এটা মিড পয়েন্টের ভ্যালুটা কত এটা বের করে নিবেন আপনি, ওখানে বের করা আছে দরকার হলে লিখে নিবেন। সেইটাকে যদি আপনি 5 দিয়ে ভাগ দেন তাহলে এটা পাবো, আর এটা থেকে এটা বিয়োগ করলে আমরা এই ভ্যালুটা পাবো। ঠিক আছে, এখন পরীক্ষায় সবগুলো যে আসবে এমনটা না। ঠিক আছে, হয়তো আপনাকে বলতে পারে শুধু যে আপনি নর্মালাইজড ভ্যালুটা আর এনকোডেড ওয়ার্ডটা বের করেন, কিংবা হয়তো বলবো যে কোয়ান্টাইজেশন কোড বের করেন আর নর্মালাইজড প্যাম ভ্যালুটা বের করেন, কিংবা বলতে পারে যে নর্মালাইজড কোয়ান্টাইজ ভ্যালু আর এনকোডেড কোড ওয়ার্ড বের করেন, কিংবা বলতে পারে যে আপনার নর্মালাইজড এরর আর এনকোডেড ওয়ার্ড বের করেন। নর্মালাইজড এরর বললে বেসিক্যালি এই দুইটাই তখন ক্যালকুলেট করতে হবে। তো ঠিক আছে, তাহলে প্রত্যেকটা এখানে কিভাবে ক্যালকুলেট করতেছে এটা বুঝা গেছে। কোয়ান্টাইজেশনটাই হচ্ছে আসল আপনার। ঠিক আছে, তাহলে কোয়ান্টাইজেশন থেকে আমরা বিটে কনভার্ট করলাম। তাহলে একটা পিসিএম এনকোডারের যে তিনটা অংশ, প্রথমে হচ্ছে আপনার স্যাম্পলিং করা, স্যাম্পলিং করার পর কোয়ান্টাইজেশনের ভিতর দিয়ে যেটাকে পাস করানো, এবং কোয়ান্টাইজেশনের থেকে সেরপর আপনার যে বিটগুলো আমরা পাই, যে এনকোডেড কোড গুলো পাই, সেগুলো থেকে একটা এনকোডেড ওয়ার্ড জেনারেট করা। হ্যাঁ, এই তিনটা স্টেপই হচ্ছে আপনার মেইনলি পিসিএম এনকোডারের কাজ। ঠিক আছে, তাহলে এখানে আপনার কোয়ান্টাইজেশন এরর নিয়ে টুকটাক কিছু বলা আছে। ঠিক আছে, আবার এখানে ওই যে সেই বিট চেক হাবি জাবি এগুলো বলা আছে, পিসিএম ডিকোডার বলা আছে। তো এগুলো অত দরকার নাই, এই যে এরর টেরর হাবি জাবি। তো আমি এখানে একটা নর্মাল কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু খেয়াল করে শুনবেন। ঠিক আছে, তাহলে আমি যদি এররটাকে মিনিমাইজ করতে চাই এখানে,
ঠিক আছে, তাহলে এরর মিনিমাইজ করতে চাইলে আমাকে কি করতে হবে বলেন তো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? এররটাকে যদি মিনিমাইজ করতে চাই, কিভাবে এররটা মিনিমাইজ হবে? আমরা যদি এল এর ভ্যালুকে, নাম্বার অফ লেভেলকে বাড়াই, তাহলে এখানে নাম্বার অফ লেভেল ছিল তোমার 8টা, এই -6.5 এর সাথে এখানে যদি আমি আরো বেশি লেভেল অ্যাড করি, লেভেলের সংখ্যা যদি আমি বাড়াই, তাহলে লেভেলের সংখ্যা বাড়াইলে এটা বেশি অ্যাকুরেট হবে না এই ভ্যালুটা? ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ইনক্রিজ দ্য নাম্বার অফ লেভেল, আমরা যদি নাম্বার অফ লেভেলকে ইনক্রিজ করি, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই এররটা কিন্তু আপনার কম কম হয়। ঠিক আছে, লেভেল ইনক্রিজ করলে সবসময় আপনার এররটা কমে আসবে, বা কোয়ান্টাইজেশন এররটা কমে আসবে। হ্যাঁ, এবং কোয়ান্টাইজেশন এরর যত কম হবে তার মানে কি, তত স্মুথলি আপনি সিগন্যালটাকে আবার রিজেনারেট করতে পারবেন বা রিগেইন করতে পারবেন রিসিভার সাইডে। ঠিক আছে, তাহলে এল এর ভ্যালু আসলে এল এর ভ্যালুর উপর আসলে নির্ভর করে যে আসলে সিগন্যালটা কতটুকু আসলে আপনি কতটুকু স্মুথ করে আর কি এটাকে, বা কতটুকু অ্যাকুরেট এটাকে আবার রিজেন করবেন। ঠিক আছে, বুঝা গেছে? এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছি আমি। ঠিক আছে, অনেক সময় জিজ্ঞাসা করে যে স্টেপ সাইজ কিসের উপর ডিপেন্ড করে, তো স্টেপ সাইজ কিসের উপর ডিপেন্ড করে বলেন তো? এই ডেলের ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে? এটা স্টেপ সাইজ না? এটা কিসের উপর ডিপেন্ড করে? এই সবাই চুপ হয়ে গেছে। সবাই কি ক্লাস করতে করতে ঘুমায় গেছেন নাকি লাঞ্চে বসে গেছেন? ম্যাক্সিমাম ভোল্টেজ আর মিনিমাম ভোল্টেজের উপর। ম্যাক্সিমাম ভোল্টেজ, মিনিমাম ভোল্টেজ প্লাস লেভেল ডিভাইডেড বাই লেভেল। ঠিক আছে, আর স্টেপ সাইজটা আসলে কি আপনার, যে স্টেপ সাইজটা যত ছোট হবে, হ্যাঁ, তার মানে কি তত বেশি লেভেল। ঠিক আছে, স্টেপ সাইজের ভ্যালু যদি 3 হয়, তার মানে কি এই ডেল্টা ইকুয়াল টু যদি 3 হয়, তার মানে কি যে আপনি তিন পরপর তিন পরপর লেভেল নিবেন। এটা যেহেতু 5, এই জন্য এখানে কি 5 ডিস্টেন্সে লেভেল নিছে। ডেল্টা ইকুয়াল টু যদি 8 আসতো তাহলে 8 ডিস্টেন্সে লেভেল নিত। ডেল্টা ইকুয়াল টু যদি আপনার 10 আসতো তাহলে 10 ডিস্টেন্সে লেভেল নিত। আপনি চিন্তা করেন, এখানে যদি ডেল্টা ইকুয়াল টু 20 হইতো, ডেল্টার ভ্যালু 20 হইতো, তাহলে এখানে 0, আর এখানে কি হইতো আপনার, জিরোর পরে এটা সরাসরি এটার হাইয়েস্ট ভোল্ট যেহেতু ছিল আপনার 20, তাহলে এখানে 20। তার মানে কি এই সবগুলোর জন্য মিড পয়েন্ট কি হইতো, একটা মিড পয়েন্ট হইতো। তাহলে এই সবগুলোই কি হইতো আপনার সেম লেভেলে আসতো, তাই না? ধরেন সেম লেভেলে যদি আসতো, তাহলে সবগুলোর এনকোডেড ভ্যালু সেম হইতো, তাহলে এই সিগন্যালটাকে আপনি যখন রিগেইন করতেন, তাহলে কি এটা খুব একটা মানে অ্যাকুরেট সিগন্যাল হইতো? হইতো না। তাহলে যত বেশি লেভেল আপনি অ্যাড করবেন, বা স্টেপ যত বেশি আপনি এখানে যত ঘন ঘন হবে, বা ডেল্টার মানটা যত ছোট হবে, হ্যাঁ, তত আপনার এই কোয়ান্টাইজেশন এররটা কম হবে, এবং এররটা কম হইলে আপনার তত স্মুথলি আপনি এই সিগন্যালটাকে রিকভার করতে পারবেন। ঠিক আছে, আপনি বুঝাতে পারছি? বুঝা গেছে কিছুটা? যে এল এর ভ্যালু, নাম্বার অফ লেভেল যদি বাড়াই তাহলে আসলে এরর কিন্তু কমে। আপাতত এইটুকু বুঝেন, বুঝে পড়ালেখা শুরু করেন।